রুমে শুয়ে আছি, তখন ভাবি আমার রুমে আসলো। আমি একটু অবাক হলাম, কারণ ভাবি আমার সাথে কথাই বলে না। ভাইয়ের বিয়ে হয়েছে এই 5 মাস হবে, কিন্তু এই 5 মাসে ভাবি আমার সাথে ভালোভাবে কথাই বলেনি। আমার রুমে এর আগে ভাবি কখনো আসেনি। বাবা মায়ের সাথে ঠিকভাবে কথা বললেও ভাবি আমার সাথে কথা বলেনি। হঠাৎ ভাবি আমার রুমে আসলো কেন, এই কথা আমার মাথায় ঘুরছে। ভাবি, তুমি হঠাৎ আমার রুমে? এই ছেলে, আমাকে একদম ভাবি বলবে না। তোকে আমি দেখতেই পারি না, তোকে যেন আর এই বাড়িতে দেখতে না হয় তার জন্য আমি এসেছি। মানে? বাড়িতে তোকে নিয়ে আদিক্ষেতা হচ্ছে। তুই ছোট বলে তোকে একটু সম্পত্তি বেশি দিয়ে যাবে কেন? আমার স্বামী বড়, তাকেই তো বেশি সম্পত্তি দেওয়ার কথা, তা নয় তোকে দিচ্ছে। তা আমাকে বলছো কেন? আর কাউকে বাড়িতে যদি বলি তোকে সম্পত্তি কম দিতে, তা তো আর কেউ শুনবে না। তাই আমি এসেছি যেন এখন সব সম্পত্তি আমার স্বামী পায়। মানে কি বলছো এসব? আমি এখনই করে দেখাচ্ছি। তারপর ভাবি দরজা আটকিয়ে আমার কাছে আসলো। তারপর ভাবি শাড়ি খুলতে লাগলো। ভাবি, শাড়ি খুলছে কেন? কি করতে চাচ্ছ তুমি? তা তুমি এখনই বুঝতে পারবে আমি কি করতে চাচ্ছি। তারপর ভাবি শাড়ি খুলে এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর ভাবি বাঁচাও বাঁচাও বলে ডাক দিতে লাগলো। আমি ভাবিকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ভাবিকে ছাড়াতে পারছি না। বাড়ির সবাই আমার রুমের দরজা ধাক্কা দিতে লাগলো। তারপর দরজা ধাক্কা দিতে দিতে দরজা খুলে গেল, আর সবাই রুমে ঢুকে দেখলো ভাবির শরীর শাড়ি নেই, আর আমি ভাবিকে জড়িয়ে ধরে আছি। তারপর ভাবি আমাকে ছেড়ে ভাইয়ের দিকে গিয়ে জোরে ধরে বলল, তোমার আদুরের ছোট ভাই আমাকে একা পেয়ে। এই বলে কাঁদতে লাগলো। জানো, আমার বিয়ে হবার পরপরই তোমার ছোট ভাই আমার কাছে অনেকবার আসার চেষ্টা করেছে। তাই তো ওর সাথে আমি কথা বলতাম না, কিন্তু আজ আমার সাথে। এই বলে আবার কাঁদতে লাগলো। এবার ভাইয়া আমার কাছে এসে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো। তোকে নিয়ে আমি গর্ব করতাম, আর তুই আমার বউয়ের সাথে এমনটা করতে পারলি? ভাইয়া, বিশ্বাস করো, পুরো কথাটা বলতে না দিয়েই এবার বাবা ঠাস ঠাস করে থাপ্পড় মারলো আমায়। তারপর বাবা যেটা বললো সেটা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বাবা বলল, এতদিন তোর জন্য আমার গর্ব হতো, আর আজ মনে হচ্ছে আমি কোনো পাপ করেছিলাম যার জন্য তোর মতো ছেলে পেয়েছি। বাবা, বিশ্বাস করো। চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমাকে বাবা বলবি না। ভাইয়া, তুমি তো বিশ্বাস করো। কি বিশ্বাস করব? হ্যাঁ, যে নিজের ভাইয়ের বউয়ের সাথে এমন করার চেষ্টা করে তাকে বিশ্বাস করব? বাবা, এরপর থেকে আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। শুধু তুই না, আমরা কেউ আর ওর সাথে সম্পর্ক রাখবো না। আর ও এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি ওকে ত্যায্য পুত্র করলাম। এটা শোনার পর খুব কষ্ট পেলাম। আমি আর কোনো কথা বলছি না, কারণ কেউ আমার কথা বিশ্বাস করবে না। বাবা কি বলেছে শুনিস নাই? চলে যায় এ বাড়ি থেকে। চলে যাচ্ছি। তবে বলে রাখছি, খুব বড় ভুল করলে তোমরা। এই ভুল হয়তো বুঝতে পারবে, কিন্তু সেদিন আমাকে পাবে না। এবার গেলাম ভাবির কাছে, যাই না কি ভুল করেছিলাম, যার জন্য আমাকে এত বড় একটা অপবাদ দিলে। এই টাকার জন্য তো? আমি যাওয়ার সময় বলে যাচ্ছি, এই সামান্য টাকার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিলে। একদিন আমি তোমাদের থেকে বড় লোক হয়ে দেখাবো। তারপর বাড়ি থেকে চলে আসলাম। বাবা মার প্রতি আজ একটা রাগ হচ্ছে। এই চিনেছে তাদের ছেলেকে, একটা মেয়ের কথায় তারা তার ছেলেকে মেরে বের করে দিল। আর আমি বড়লোক হয়ে ভাবিকে দেখিয়ে দিব। 5 বছর পর, এই 5 বছরে আমি অনেক টাকা মালিক হয়ে গেছি। এই 5 বছরে হয়েছে কি, তাই গল্প শেষে বলবো। কি হলো, তাড়াতাড়ি সব গুছিয়ে নাও, আমাদের যেতে হবে। নিচ্ছি। রুবিনা হলো আমার বউ। এই 5 বছর আগে ওর সাথে আমার পরিচয় ছিল। কেমনে হয়েছে তা গল্পের শেষে বলবো। আজ আমরা কক্সবাজার যাচ্ছি। আমাদের গাড়ি থাকতেও আমরা বাসে করে যাচ্ছি, কারণ রুবিনা সাধারণভাবে যেতে চাচ্ছে। তারপর আমরা দুজন রেডি হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে গেলাম। তারপর রুবিনাকে বাসে উঠতে বলে আমি পানি আনতে গেলাম। বাসের টিকিট আগে কেটে রেখেছিলাম। আমাদের দুজনের সিট একসাথেই। আমি পানি নিয়ে বাসে গেলাম, কিন্তু বাসের ভিতরে যে আমি যা দেখবো তা আশা করিনি। দেখলাম বাসের সামনের সিটে বাবা মা বসে আছে। আমি তাদের পিছনের সিটে ভাইয়া আর ভাবি, তাদের সাথে একটা ছেলে। ছেলেটা বয়স 4 বছরের মতো হবে, হয়তো ভাইয়ার ছেলে। এতক্ষণ তারা আমার দেখে ফেলেছে। এতক্ষণে বাবা মা ভাইয়া ভাবি সবাই আমাকে দেখে ফেলেছে। আমি মাথা নিচু করে গিয়ে রুবিনার পাশের সিটে বসলাম। রুবিনা আমার সিটে বসেছিল, তাই আমার সিটে বসতেই রুবিনা ওর সিটের দিকে এগিয়ে বসলো। তখনই ভাবি বলে উঠল, এই ছেলে, তুমি এই মেয়েটাকে বিরক্ত করছো কেন? আর এত সিট খালি থাকতে তুমি ওই মেয়েটার পাশের সিটে বসলে কেন? অবাক হয়ে ভাবির কথা শুনছি। ভাবি আবারও বলল, বাসে মানুষদের উদ্দেশ্য করে,
আপনারা দেখতে পাচ্ছেন না এই ছেলেটা এই মেয়েটাকে বিরক্ত করছে? কিছু তো বলুন আপনারা। ভাবি এ কথা বলতেই বাসের ভিতরে কিছু যুবক ছেলে এসে আমাকে কয়েকটা থাপ্পড় মারল। এই থামেন আপনারা, কোন শাশুড়ির গায়ে হাত দিলেন? রুবিনা খুব জোরে কথাটা বলল আর সবাই থেমে গেল। রুবিনা এবার গিয়ে ভাবির গালে থাপ্পড় মেরে দিল। আমি আপনাকে বলেছি যে রিমন আমাকে বিরক্ত করছে, আপনি আগ বাড়িয়ে কথাটা বললেন কেন? তোমাকে বিরক্ত করছে তাই বললাম। আর এসব ছেলেদের এই একটাই কাজ, মেয়েদের বিরক্ত করা। আর এতগুলো সিট খালি থাকতেও তোমার পাশের সিটে বসে তোমাকে বিরক্ত করছিল, তাই বললাম। আর তুমি আমাকে এই থাপ্পড় মারলে। আপনি কি রিমনকে চেনেন যে ওর বিষয়ে এত খারাপ কথা বলছেন? আর বললেন পাশের সিটে বসার কথা। আমার স্বামীর আমার পাশের সিটে বসবে না তো কি অন্য মেয়ের পাশে বসবে? ইনি আপনার স্বামী? এই হচ্ছে আমার স্বামী। আর আমি ওর সিটে বসেছিলাম তো ওর বসতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমি সরে বসেছিলাম। আর আপনারা কার না কার কথায় আমার স্বামীকে মারছিলেন। আর জানেন আপনারা কার গায়ে হাত দিয়েছেন? তালুকদার গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিকের গায়ে। এবার বাসে সবাই একটু ভয় পেলেন। এমনি তো ভুলে গায়ে হাত দিয়েছেন, তাও আবার এত বড় মানুষের গায়ে। এবার যদি সে কিছু করে, তাই এ নিয়ে সবাই চিন্তিত। আপনারা সবাই আপনাদের সিটে গিয়ে বসুন, এখানে আপনাদের কোনো ভুল নেই, তাই আপনারা ভয় পাবেন না। আমাদের ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি। আপনারা আপনাদের সিটে বসুন। ও আমার কথায় যাচ্ছে। আসলে আমি সাধারণ মানুষের মতো কোনো জায়গায় যেতে ভালোবাসি, তাই ও আমার কথায় বাসে করে যাচ্ছে। রুবিনা এবার ভাবিকে উদ্দেশ্য করে বলল। ভবিষ্যতে মানুষকে দেখে কথা বলবেন। আরও অনেক কথা বলল। বাসে সবাই ভাবিকে অপমান করলো। আর আমি গিয়ে আমার সিটে বসলাম। মনে পড়ে গেল সে পুরনো কথা। এই বাসেই আমার আর রুবিনা দেখা হয়েছিল, সেই কথা। চলুন 5 বছর আগের কথা এখন আপনাদের বলি। আমাকে সেদিন বাড়ি থেকে বের করে দেওয়ার পর পকেটে যা টাকা ছিল তা দিয়ে বাসে একটা টিকিট কাটলাম। পকেটে আর বেশি টাকা নেই। গিয়ে বাসে বসে আছি, হঠাৎ একটা মেয়ে আসলো। এসে আমার পাশের সিটে বসে পড়লো। আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি আমার কথা ভাবতেছি, আজ বাবা মা আমাকে অপরাধী ভাবলো, তাও একটা মিথ্যা অপবাদ। এসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ পাশে বসা মেয়েটি বলল। আপনি কান্না করছেন কেন? এমনি কান্না করতেছি। কারোর সাথে কষ্ট শেয়ার করলে কষ্ট কমে যায়, আর আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। তারপর মেয়েটাকে সব বললাম। তারপর বলা শেষে মেয়েটির চোখে পানি। আপনি কাঁদতেছেন কেন? আমি ভেবেছিলাম পৃথিবীতে আমি দুঃখী, কিন্তু আমার মতো যে আরও অনেকেই আছে ভাবতে পারিনি। মানে আপনার জীবনে কি দুঃখ? তাহলে শুনুন, আমার বাবা একজন এলাকার চেয়ারম্যান, তাই টাকা পয়সার অভাব নেই। কিন্তু আমার মা আমাকে ছোট রেখেই মারা যায়। তারপর বাবা আরেকটা বিয়ে করে, সেই থেকে জীবনে কষ্ট শুরু হয়। আমার সৎ মা আমাকে সব সময় মারতো, বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো। বাবা সব দেখতো কিন্তু কিছুই বলতো না। বাড়ির সব কাজ করতাম আর সব সময় মার খেতাম। এইভাবে আমার দিন কাটতে লাগলো। কিন্তু কিছুদিন আগে আমার সৎ মা আমার সাথে বিয়ে ঠিক করেছে, তাও এক বুড়োর সাথে, যার বর্তমান একটা বউ এখনও আছে। তাই বাড়ি থেকে পালিয়ে এসেছি। মেয়েটার কথা শুনে বুঝলাম মেয়েটার জীবনও খুব কষ্টে কেটেছে। বাস থেমে গেল, দুজনে নেমে গেলাম। কোথায় যাব কিছুই জানি না। মেয়েটার কাছে 2টা ব্যাগ আর আমার কাছে কিছুই নেই, কারণ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই কিছু আনতে পারিনি। আর প্ল্যান করে পালিয়ে এসেছে, তাই সব কিছু নিয়ে এসেছে। তা এখন কোথায় যাবেন আপনি? কিছুই তো চিনি না, তাহলে কোথায় যাব? তাহলে কি এখানে থাকবেন? না, আপনি যেখানে যাবেন আমাকে সেখানে নিয়ে চলুন। তারপর মেয়েটাকে নিয়ে একটা থাকার হোটেলে গেলাম, কিন্তু তারা একজনকে রুম দেবে না। তাই আমাদের মিথ্যা বলতে হলো যে আমরা স্বামী স্ত্রী। তারপর দুজনের রুমে গেলাম। রুবিনা হলো মেয়েটির নাম। আচ্ছা, এখন কি করবেন? জানি না কি করব, কিন্তু আমাকে খুব বড় হতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি বাড়ি থেকে অনেক টাকা নিয়ে এসেছি, আপনি তা দিয়ে কোনো ব্যবসা করতে পারেন। কিন্তু কোনো কিন্তু নেই, ব্যবসার লাভ হলে আমার লাভের ভাগ দেবেন। আচ্ছা। তারপর রুবিনার টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম। 5 বছরে ব্যবসা অনেক লাভ করি, কোম্পানিও খুলি। আর এই 5 বছরে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি আর বিয়ে করে নিই। বর্তমান বাস থেমে গেল আর আমরাও নেমে গেলাম। তারপর বাস থেকে নেমে চলে এলাম। বাবা মা কিছু বলল না, হয়তো তারা এখনো অপরাধী ভাবতেছে। আমি আর রুবিনা থাকার হোটেলে চলে গেলাম। আগে থেকে হোটেলে টিকিট বুক করে রেখেছিলাম। আর হোটেলটা আমার এক বন্ধুর, সেই হিসেবে কোনো সমস্যা হয়নি, কারণ হোটেলের রুম বেশি খালি ছিল না। আমরা রুমে গেলাম। রুবিনা সব কিছু গুছিয়ে নিচ্ছে। আমি সিগারেট খেতে নিচে চলে এলাম। রুবিনাও জানে আমি সিগারেট খাই,
তবুও সামনে বসে সিগারেট খেতে আমার ভয় করে, তাই নিচে এলাম। হোটেল কাউন্টারে গিয়ে দেখি বাবা মা ভাইয়া ভাবি সবাই আছে। কি নিয়ে যেন কথা বলছে। আমি হোটেলের এক ওয়েটারকে ডাক দিলাম, এই ওয়েটার এদিকে আসুন। জি স্যার বলুন। কাউন্টারে ওই ম্যানেজারের সাথে ওই লোকগুলোর কোনো সমস্যা হয়েছে? স্যার। কি সমস্যা হয়েছে? স্যার আমাদের আর রুম খালি নেই, আর পাশের হোটেলগুলোর সব রুম খালি নেই। আপনি তো হোটেলের মালিক এর বন্ধু, তাই রুম পেয়েছেন, না হলে আপনিও রুম পেতেন না। আপনি যান এবার। স্যার। তারপর আমি আশিকের কাছে ফোন দিলাম। আশিক হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু আর এই হোটেলের মালিক। আশিক, আমি একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা দোষ? সব কিছু ঠিক আছে তো? শোন, আমার তোর হোটেলে এই 2টা রুম লাগবে, কিন্তু ম্যানেজার বলছে কোন রুম খালি নেই, তুই যদি একটু দেখতি। শালা এইভাবে কেউ বলে? আমিও ভয় পেয়ে গেছিলাম কি না কি হয়েছে এইভাবে। আর আমি ফোন দিয়ে বলে দিতেছি। শোন, আমি দুজনের নাম বলছি, এদের নামে রুম বুক করে দে। আচ্ছা। তারপর আশিককে আমার বাবা আর ভাইয়ার নাম বললাম, আর বাবা আর ভাইয়ার নামে 2টা রুম বুক করলো। ম্যানেজার বাবাকে বলছে রুম দিতে পারবে না, তাই বাবা মা ভাইয়া ভাবি সবাই চলে যাচ্ছিল। তখন আশিক ফোন দিয়ে ম্যানেজারকে সব বলে, বাবা ভাইয়াকে রুম দিতে। জি স্যার। বাবা মা সবাই গেটের সামনে চলে গেছে। তখন ম্যানেজার দৌড়াতে দৌড়াতে বাবার কাছে যায়। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না আপনি কে। প্লিজ স্যার চলুন, আপনাদের জন্য 2টা রুম বুক করা হয়েছে। কিন্তু একটু আগে তো বললেন রুমে নেই। তার জন্য সরি স্যার, প্লিজ চলুন। তারপর বাবা মাকে নিয়ে ম্যানেজার হোটেলে চলে গেল আর 2টা রুম দিল। আমিও সিগারেট খেয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে আসতে রুবিনা বলল, এতক্ষণ কোথায় ছিলেন? একটু বাইরে গিয়েছিলাম। তাহলে আমাকে নিয়ে যেতে পারতেন। সরি, আজ আমরা দুজনে সারা বিকেল ঘুরবো। আচ্ছা। তারপর আমরা খাবার খেয়ে নিলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আমি আর রুবিনা ঘুরতে বের হলাম। আমি আর রুবিনা নদীর পাড়ে হাঁটতেছি। রিমন, ওই দেখো ফুচকা, চলো আমি ফুচকা খাবো। তারপর আমি আর রুবিনা ফুচকা খেতে গেলাম। আমি 2 প্লেট ফুচকা দিতে বললাম। আমাদের 2 প্লেট ফুচকা দিল। আমরা খেতে লাগলাম। তখনই কেউ বলল, আমাদের 3 প্লেট ফুচকা দিন। আমি মাথা উঁচু করে দেখি ভাইয়া ভাবি আর তাদের ছেলে। আমি মাথা নিচু করে আবার ফুচকা খেতে লাগলাম। ভাইয়া এসে আমার পাশের চেয়ারে বসলো। আমি চুপচাপ ফুচকা খেতে লাগলাম। তারপর আমি আর রুবিনা সারা বিকেল ঘুরে রুমে চলে আসলাম। রাত 8টা বাজে। রুবিনা শুয়ে আছে, সারা বিকেল হেঁটেছে, তাই হয়তো শরীর খারাপ লাগছে। আমি এবার হোটেলে এসে ছাদে চলে আসলাম। পকেট থেকে সিগারেটটা বের করে আগুন ধরে টান দিলাম। তখন কেউ এসে পিছন থেকে বলল, আগে তো এইসব খেতিস না, এখন এইসব খাচ্ছিস। আমি পিছনে তাকিয়ে দেখলাম। যাকে দেখলাম তাকে দেখে আমি তো অবাক, কারণ পিছনে ফিরে দেখি বাবা এই কথাটা বলছে। তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিলাম। আগের মতো আর কিছুই নেই, সবকিছু বদলে গেছে। তা তো ভালোই মানুষ হয়েছিস, অনেক টাকার মালিক হয়েছিস, খুব সুখে আছিস বুঝি। টাকা পয়সা থাকলেও সুখ থাকে না। সুখী থাকার জন্য একটা পরিবার লাগে, যেটা আমার নেই। বিশ্বাস করো বাবা, আমি সেদিন কিছু করিনি। আমি জানি তোকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। মানে তুমি জানতে, তারপর আমাকে বাড়ি থেকে বের করে দিলে? আমি সেদিন বুঝতে পারিনি যে তোর ভাবেই মিথ্যা কথা বলেছে, তাই তোকে অপরাধী ভেবে বের করে দিয়েছি। আমি তার কিছুদিন পর জানতে পারি। কিভাবে জানলে? আমি বাবার খুব আদরের ছেলে ছিলাম, তাই বাবার কাছে সবসময় ফিরেছিলাম। তুই যাবার কিছুদিন পরে তোর ভাবি আমাদের সাথে আগের থেকে খুব ভালো ব্যবহার করতে লাগলো। আমরা খুব খুশি হয়েছিলাম। আমারও বয়স হয়ে গেছে, তাই ব্যবসা তোর ভাইই দেখছিল। তুই যাবার 3 বছর পর আমি আমার সম্পত্তি তোর আর তোর ভাইয়ের নামে লিখে দিতে চেয়েছিলাম, কারণ 3 বছরে আমি তোকে খুব মিস করেছিলাম, আর তোর মাও। তাই আমি তোকে খুঁজে আবার বাড়ি আনতে চেয়েছিলাম। তাই আমি সকালে নাস্তার টেবিলে তোর ভাইয়াকে বলেছিলাম তোকে খুঁজতে আর একজন উকিলকে ডাকতে। কেন? শোন, রিমন একটা ভুল করেছে, তার শাস্তিও 3 বছর ধরে পাচ্ছে। তাই রিমনকে এখন আমার বাড়িতে আনা উচিত। আর রিমন যাবার পর থেকেই বাড়িটা এত মনমরা হয়ে গেছে। বুঝলাম, কিন্তু উকিল কেন? আমার তো বয়স হয়ে গেছে, তাই আমার সব সম্পত্তি তোদের 2 ভাইয়ের নামে লিখে দিতে চাই। এটা বলার সাথে সাথে তোর ভাবির কাছ থেকে খাবারের প্লেটটা পড়ে যায়। আমরা তেমন কিছুই মনে করিনি। তোর ভাইয়া অফিসে যাবার কিছুক্ষণ পর তোর ভাবি কিছু কাগজপত্র নিয়ে এসে বলে
যে তোর ভাইয়া অফিস থেকে কাগজ পাঠিয়েছে, আমার নাকি সাইন লাগবে। তাই আমি সরল মনে সাইন করে দিই। তার কিছুদিন পর তোর ভাই বলে যে তোকে অনেক জায়গায় খুঁজেছে কিন্তু পাইনি। আমি বলেছিলাম যে খুঁজতে থাক, পেয়ে যাবি। তখনই তোর ভাবি বলে, বাবা যে আমার সাথে একটা কাজ করতে চেয়েছিল, তাকে এমন করে কোনো খোঁজার প্রয়োজন নেই। আর ও বাড়ি আসলে আবারও তো আমার সাথে এমন করার চেষ্টা করতে পারে। বৌমা দেখো, ও আমার আর তোমার শাশুড়ি মার ছেলে, আর ছেলে মেয়ের ওপর কোনো বাবাই বেশ রাগ করে থাকতে পারে না। আর আশা করি ও ওর ভুল বুঝতে পেরেছে আর এমন করবে না। এই বলে আমি ওখান থেকে চলে যাই আর তোর ভাইয়া ও অফিসে চলে যায়। কিছুক্ষণ পরে তোর ভাবি আমাদের রুমে আসে। বৌমা, হঠাৎ আমাদের রুমে কিছু বলবে? বাবা, তাহলে বলো। রিমন আর কখনো এই বাড়িতে আসবে না, আর এই সম্পত্তিরও কোনো ভাগ পাবে না। দেখো বৌমা, ওর ভুলের শাস্তিও পেয়েছে এতদিন আমাদের থেকে দূরে থেকে, তাই ও এখন বাড়ি আসবে। যদিও আমরা কেউই জানি না ও এখন কই, তবুও আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি ওকে পেয়ে যাব। আর এমন আমার ছেলে, তাই তোমার স্বামী যা ভাগ পাবে রিমনও তাই ভাগ পাবে আমার সম্পত্তির। তা কিছুতেই হতে পারে না। যে সম্পত্তির জন্য আমি ওকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছি, সেই সম্পত্তি আমি কিছুতেই ওকে পেতে দিব না। মিথ্যা অপবাদ মানে? মিথ্যা অপবাদ। আমি যেদিন মিথ্যা অপবাদ দিয়ে রিমনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, ও না, আমি তো শুধু অপবাদ দিয়েছি, আর বের তো আপনারাই করে দিয়েছেন। মানে সেই দিন রিমন তোমার সাথে কিছুই করেনি? না, কিছুই করেনি। তাহলে তুমি ওকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে কেন দিয়েছো? আপনাদের জন্য বের করে দিয়েছি। বাড়ির বড় ছেলে বলে আমার স্বামীর সম্পত্তি বেশি ভাগ পাবে, কিন্তু তা না, আপনারা আপনাদের ছোট ছেলেকে বেশি দিয়ে যাবেন, আর আমি সেটা দেখব। মানে তুমি এইসব সম্পত্তির জন্য করেছো? সম্পত্তির জন্য করেছি। এই বাড়ি গাড়ি আপনার কোম্পানির সব আমার স্বামী মানে আপনার বড় ছেলের হবে। সাব্বির কি এইসব জানে? না, ও কিছুই জানে না, আর কোনো দিন জানবেও না। ও আজকেই জানবে। আমি ওকে সব বলবো যে তুমি ওর ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছো। আপনি যদি কিছুই বলেন আপনার বড় ছেলেকে, তাহলে আপনারা সবাই রাস্তায় গিয়ে বসবেন। মানে? এই কাগজটা পড়লেই বুঝতে পারবেন। কাগজটা পড়া শুরু করে দিলাম। কাগজটায় লেখা আমার সব সম্পত্তি বৌমার নামে করা, আর নিচে আমার সাইন দেওয়া। মানে এখন সব সম্পত্তি বৌমার। আমি কাগজটা ছেড়ে ফেললাম। হেই, কিছুতেই হতে পারে না। কাগজটা ছেড়ে কিছুই হবে না। ওটা কফি, আসলটা এখানে আমার কাছে। আর এটাই হয়েছে। শুনুন, আপনি যদি আপনার বড় ছেলেকে এসবের কিছু বলেন, তাহলে আপনাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দিব। শুনুন, আপনার সব সম্পত্তি এখন আমার। সেদিন যে কাগজগুলো সই করেছিলেন, সেই কাগজগুলোতে লেখা ছিল আপনার সব সম্পত্তি আপনি আমার নামে লিখে দিয়েছেন, কিন্তু আপনি এই কাগজটা না পড়েই সই করে দিয়েছিলেন। শুনুন, বাড়িতে যেইভাবে আছেন সেইভাবেই থাকুন। আপনার ছেলে যদি এর কিছু জানতে পারে, তাহলে সবাইকে বাড়ি থেকে বের করে দিব। আর আপনার বড় ছেলে আসলেই বলে দিবেন যে রিমনকে আর খুঁজতে হবে না। আর তবুও যদি ওকে খোঁজার চেষ্টা করেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে তোর ভাবি চলে যায়। বর্তমান বাবা, তাহলে তোমার সব সম্পত্তি এখন ভাবির নামে, আর ভাইয়া এর কিছুই জানে না? তোর ভাইয়া এর কিচ্ছুই যায় না। চিন্তা করো না বাবা, আমি তোমার সব সম্পত্তি আবার ফিরে আনবো, আর ভাবিকেও তার এই পাপের কাজের জন্য শাস্তি দিব। তখন রুবিনা বলে, তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজতেছি। এই তো এখনই যাব। তাহলে আমি এখন যাই। আচ্ছা, আর আমি কাল এখান থেকে চলে যাব। একদম ভাবি থেকে তোমার সব সম্পত্তি নিয়ে বাড়ি আসবো। রুবিনা অবাক হয়ে বলল, বাবা? এই আমার বাবা। রুবিনা পা ধরে সালাম করলো। বেঁচে থেকো মা, আমি এখন যাই। তোর মা আবার চিন্তা করবে। আচ্ছা। তারপর বাবা চলে গেল। আমি আর রুবিনা নিজেদের রুমে এলাম। তুমি বাবাকে কী সব বলছিলে? কিসের সম্পত্তি যা ভাবির থেকে আবার এনে দিবে? তাহলে শোনো। তারপর রুবিনাকে বাবা যা বলেছে সব বললাম। তোমার ভাবি সত্যি অনেক খারাপ কাজ করছে। তা তুমি বাবার সম্পত্তি আবার কিভাবে ফিরিয়ে আনবে? তা তো দেখতে পারবে। তারপর দুজনে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমরা আমাদের বাসায় চলে এলাম। বাসায় এসে রুবিনাকে বাসায় রেখে আমি আমার কোম্পানিতে চলে এলাম। শুনুন, সব কোম্পানিদের বলে দেন অন্য যে কোনো কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে চাই। কিন্তু কোনো কিন্তু নেই, আমি যা বললাম সেটাই করুন। ওকে স্যার। 5 দিন পর
আজ আমি যাদের কোম্পানিতে ইনভেস্ট করব সবাইকে এখানে আসতে বলেছি। এখানে আমার বাবার কোম্পানিও আছে। বাবার কোম্পানি থেকে ভাবি এসেছে, কারণ ভাইয়া অফিসের কাজে বিদেশে গেছে। তারপর সবার শেষে ভাবিকে রাখলাম। আসতে পারি? আসুন। আমি অন্যদিকে ফিরে, যার জন্য ভাবে আমার মুখ দেখতে পারছে না। আমি দুঃখিত, আমাদের ইনভেস্ট করা হয়ে গেছে, আর করব না। আপনারা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করলে পরে আপনাদেরই লাভ হবে। দেখুন, আপনাদের কোম্পানি অনেকগুলো অচল হয়ে গেছে। আপনাদের কোম্পানিগুলোকে আমি কোন বিষয়ের ভিত্তিতে ইনভেস্ট করব? দেখুন, আপনারা ইনভেস্ট করলেই আমরা সেই টাকা দিয়ে কোম্পানিতে নতুন নতুন জিনিস তৈরি করব, আর সেই নতুন নতুন জিনিস বিক্রি করলে আশা করি অনেক লাভ হবে। দেখুন, এটা বিজনেস, বিশ্বাসের আস্থানা না। আপনাদের ইনভেস্ট নিতে হলে এই কাগজগুলোতে সই করুন। কাগজে কি লেখা আছে? আপনার সঠিক সময়ে ইনভেস্ট পরিশোধ না করলে আমরা আইনি ব্যবস্থা নিয়ে আপনাদের কোম্পানি আমাদের হয়ে যাবে। আচ্ছা। তারপর ভাবি আমার কাছ থেকে কাগজটা নিয়ে সই করে দিল। আপনি এখন যান, আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ওকে। মনে মনে বলতেছি, কাগজটা না পড়েই আমার কথাবার্তা সইটা করে ভুল করলে ভাবি কাগজটা আমি যা বলেছি ওসব কিছু লেখা ছিল না, অন্য কিছু লেখা ছিল। কি লেখা ছিল তা আপনারা একটু পরে জানতে পারবেন। তারপর হয়ে চলে গেল। আর ভাবিকে যে কাগজটা দিয়ে সই করালাম সে কাগজে লেখা, যদি সময় মতো ইনভেস্টের টাকা না পরিশোধ করতে পারে তাহলে তার সম্পত্তি আইনত আমার হয়ে যাবে। তারপর ভাবিকে ইনভেস্ট করলাম, আর অন্য কোম্পানিকেও ইনভেস্ট করলাম। ভাবিরা যে জিনিস তৈরি করবে এই কোম্পানিটাও সে একই জিনিস তৈরি করবে, কিন্তু ভাবিরা যে দাম চাইবে তার থেকে 3 গুণ দামে এই কোম্পানিটা সেই জিনিস বিক্রি করবে। এত কম দামে বিক্রি করার কারণে সবাই এই কোম্পানি থেকে জিনিসগুলো নেবে। অবশেষে ভাবিকেও এত কম দামে জিনিসগুলো বিক্রি করতে হবে। আর 3 গুণ কম দামে বিক্রি করলে যে টাকা আসবে তা দিয়ে ভাবে আমাদের ইনভেস্টের টাকা পরিশোধ করতে পারবে না। ভাইয়া এখনও এর কিছুই জানে না। 5 মাস পর আমার প্ল্যান অনুযায়ী কাজ করেছে, ভাবির কোম্পানি অনেক লস করেছে, আর আমার ইনভেস্টের টাকাও পরিশোধ করতে পারেনি। তাই আইনতভাবে আজ আমাদের বাড়ি, যেটা ভাবি বুদ্ধি করে নিজের নামে করে নিয়েছিল, সেটা আবার আমি দখল করে নিব আমাদের বাড়িতে। সবাই সবকিছু গুছিয়ে নিন, আমাদের সবার যেতে হবে। সবকিছু গুছিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য রেডি হই। ভাবি বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে যেতে রাজি হলো, কারণ পুলিশ পাঠিয়েছিলাম। আর পুলিশ বলেছে আইনত এখন বাড়িটা আমার, আর বলেছে তাড়াতাড়ি যদি বাড়ি থেকে না চলে যায় তাহলে সবাইকে থানায় নিয়ে যাবে। তাই রাজি হয় বাড়িটা ছেড়ে যাওয়ার জন্য। বাবা আসো, আমাদের তো চলে যেতে হবে। মানে আমাদের বাড়ি থেকে আমরা কই যাব? আর তুই বা কোথায় যাচ্ছিস? এই বাড়ি থেকে কেউ গেলে তোর বউ যাবে। মানে? মানে না হয় আমি বলছি। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললাম, রিমন তুই? আমি, যাকে তোমার বউ মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। মিথ্যা অপবাদ মানে? তোর বউ রিমনকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে। আর আমাদের বাড়িও তোর বউ চালাকি করে নিজের নামে নিয়ে নিয়েছিল। তারপর ভাইয়াকে সব বললাম। ভাইয়া ভাবিকে বলল। বাবা যা বলছে তা কি সত্য? ভাবি চুপ করে আছে। ভাইয়া গিয়ে ভাবিকে ঠাস করে থাপ্পড় মারলো। ভাবি অনেক মাপ চাইলো, কিন্তু ভাইয়া ভাবির কথা না শুনেই ভাবিকে বাড়ি থেকে বের করে দিল। কিছু কিছু মানুষকে সুযোগ দিলেও তারা সুযোগের অসৎ ব্যবহার করে। তাই ভাবিকে আরও সুযোগ দিলে ভাবি আবার একই কাজ করতো। তাই ভাবির মতো লোভী মানুষকে আর সুযোগ দেওয়া উচিত হবে না। তুমি চাইলে এক রাত আমার সাথে কাটাতে পারো, কেন? তুমি আমার বয়ফ্রেন্ড। আর তুমি যদি চাও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে, আমি তাতেও রাজি। কেন? আমি তোমায় ভালোবাসি। ছি মায়া, তুমি এসব কি বলছো? আমি কখনো তোমাকে ছুঁয়েও দেখিনি। আর তুমি বলছো আমি তোর সাথে রাত কাটাবো, শারীরিক সম্পর্ক করব? এটা তুমি ভাবতে পারলে? হ্যাঁ, কেননা আজকাল রিলেশনগুলো তো এমনই। যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত না হয় তাহলে সেই রিলেশনটা টিকেই না। কিন্তু আমি তো তোমায় কখনো আমার সাথে রুম ডেট করতে বলিনি। তুমি কিসের ভিত্তিতে এসব কথা বলছো? মনে মনে ভাবতেও তো পারো, বলে ফেললাম। আর তুমি জানো কি, আমার ঠিক তোমার এই গুণটাই অনেক ভালো লাগে, যার ফলে এতটা তোমায় ভালোবাসি। আজ থেকে এসব কথা ভুলে মুখে আনবে না, প্রমিস করো। এই, তোমায় ছুঁয়ে প্রমিস করলাম এই কথা কখনো বলবো না। এখন একটা ইয়ে দাও। লক্ষ্মীটা আমার, এখন আমি আসি, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, সাবধানে যেও, আর পৌঁছে আমায় কল দিও। ওকে বাই। বাই। অফিসে এসে মায়াকে একটা কল দিলাম, তখনই আমার রুমে ম্যানেজার আসলো। স্যার আসবো? আরে আকাশ যে, আসো। তা কিভাবে আসা হলো আজকে? স্যার আগামী মাসে 1 তারিখ আমার বিয়ে, ইনভাইট করতে আসলাম। ইনভাইটেশন কার্ড দিয়ে? স্যার আপনাকে কিন্তু আসতে হবে। স্যার ম্যাডামকে নিয়ে কিন্তু অবশ্যই আসবেন।
দূর পাগল, আমার কি মায়ের সাথে বিয়ে হয়েছে? ও না গেলে আমি যাবো শিওর। স্যার আরেকটা কথা বলবো? বলো। স্যার 1 তারিখ আসতে তো 17 দিন বাকি, যদি 1 মাস ছুটি দিতেন খুব উপকার হতো। ওকে, দিয়ে দিলাম। বিয়ে বলে কথা, হয়তো পরিবারের সাথে সময় কাটাতে চায়, তাই দিয়ে দিলাম। অফিস শেষ করে বাসায় গিয়ে মায়ের সাথে মেসেজিং করতে লাগলাম। এমন সময়, আচ্ছা, আমি কয়েকটা দিন খুব বিজি থাকবো, এই কয়েকটা দিন প্লিজ কল দিও না। আমি তোমার সাথে 1 মিনিট কথা না বলে থাকতে পারবো না। আর তুমি বলছো কয়েকদিন, তা কতদিন শুনি? এই ধরো 20 দিনের মতো। কি 20 দিন? আমি তো মনে হয় মরেই যাব। আমার জন্য এতটুকু করতে পারবে না? আচ্ছা, বুকের মাঝে কষ্ট চাপা দিয়ে 19টা দিন সহ্য করেছি, আর পারছি না। কাল আকাশের বিয়ে, সেখানে যেতে হবে, এবং মায়ের সাথে কথা না বললে মরে যাব। পরের দিন বিকেলবেলা আকাশের বিয়েতে বরযাত্রী যাওয়ার সময় মাকে ফোন করলাম। হ্যালো মায়া। বলো জানো, আজ বুঝে মনে পড়লো। তুমি তো মানা করছিলে, তা কি করছো এখন? তোমার কথাই ভাবছিলাম। তবুও তো একবার ফোন দিলে না। দিতে চাচ্ছিলাম, অমনি তো তুমি ফোন দিয়ে দিলে। আচ্ছা, তুমি কি করতেছো? একটা জায়গা যাচ্ছি। একটা কথা ছিল, রাগ করবা কি? আরে না, বলো। আমি তোমাকে আসলে কোনোদিন হ্যালো মায়া। ফোনটা কেটে গেল। এরপর হাজারবার কল করে ফেললাম, নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। কি হলো, কি বলতে চাচ্ছিল মায়া? এদিকে আকাশ আমাকে এসে গাড়িতে উঠিয়ে দিল। বারবার মায়ের কথাগুলোই মাথা ঘুরছিল। আকাশের শ্বশুরবাড়ি খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম। এখন বউকে দেখা হলো না, তখন কাজে এসে বিয়ে পড়াতে লাগলো। আমি ভাবলাম এই সুযোগে গিয়ে বউকে দেখে আসি। তখনই কাজী বলল আমাকে নাকি সাক্ষী দিতে হবে, তাই আর যাওয়া হলো না। তাছাড়া আকাশের বউকে তো আমরা নিয়েই যাব, বাসায় গিয়ে দেখবো। ওইদিকে কাজী মেয়ের কাছ থেকে সাইন করে নিয়ে আকাশের কাছে সাইন নিল। আমিও সাক্ষী দিলাম। আকাশের বিয়েটা সম্পূর্ণ হলো। এবার বিদায়ের পালা। ওদের দুজনকে পাশাপাশি দুটো চেয়ারে বসানো হবে, কিন্তু মেয়ে এখনো আসেনি। এরপরে আকাশের বউকে নিয়ে আসা হলো। তারপর মেয়েটাকে চেয়ারে বসিয়ে ঘুমটা তুলতেই আমার পৃথিবীটা থমকে গেল। বুকে হার্টবিটটা খুব দ্রুত হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা তো মায়া। মায়া আকাশকে বিয়ে করলো, আর একটিবার আমাকে বললো না। তখনই মাথা ঘুরে মাটিতে পড়ে গেলাম। ঠিক তখনই, স্যার এভাবে পড়ে গেলেন কোনো চেয়ার থেকে? স্যার কি হয়েছে আপনার? কি হয়েছে ওখানে আদ্রিতা? একটা মানুষ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। কি বলিস? চল তো গিয়ে দেখি। সেখানে যেতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সাইদ এখানে কি করছে? বাবা তাড়াতাড়ি স্যারকে গাড়িতে তোলো, হাসপাতালে নিয়ে যেতে হবে। যখন চোখ খুললাম তখন নিজেকে একটা রুমে আবিষ্কার করলাম। আমার পাশে বাবা মা ভাইয়া ভাবি বসে আছে। জ্ঞান ফিরতেই, কি হয়েছিল বাবা তোর? হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে গেলি কেন? মুখ থেকে কথা বেরোচ্ছে না, শুধু চোখ বেয়ে পানি পড়ছে। কি হয়েছে রে? তোরা এভাবে কাঁদছিস কেন? আমাদের কিছু খুলে না বলিস তাহলে বুঝবো কিভাবে? সবকিছু খুলে বললাম। এত কিছু হয়ে গেল আর তুই আজকে আমাদের এসে বলছিস? মেয়েটা এত বড় ধোকা দিল তোকে? তোমরা বাইরে যাও, আমাকে একটু একলা থাকতে দাও। মায়া, তুই কিভাবে পারলে আমার সাথে মিথ্যে ভালোবাসা অভিনয় করতে? কেন করলে আমার সাথে এমনটা? আমাকে জানতে হবে মায়া কেমন করলো এমন। গাড়ি বের করে সোজা আকাশের বাসায় গিয়ে, স্যার আপনি হঠাৎ আমার বাসায় আসুন না। মায়া কোথায়? ও তো ঘরে আছে। কেন স্যার? চুপচাপ বাইরে দাঁড়িয়ে থাকো, কথা আছে মায়ের সাথে। রুমে যেতেই মায়া কিছুটা চমকে উঠলো। তুমি এখানে? হ্যাঁ আমি। কেন করলে আমার সাথে এমন? আমি তোমায় এতটা ভালোবাসলাম, আর তুমি অন্য একজনকে বিয়ে করলে? বিশ্বাস করো, আমি কোনোদিন ভাবিনি আমার আকাশকে ভালো লাগতে পারে, তাই আকাশকে হারাতে চাইনি। ও, তার মানে আমি তোর প্রয়োজন ছিলাম, তাই ছুঁড়ে ফেলে দিলে? হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি কোথায় আর আকাশ কোথায়? আকাশ প্রতি মাসে 35,000 টাকা ইনকাম করে, একটা অফিসের ম্যানেজার। আর তুমি একটা অফিসের কর্মচারী। আর হ্যাঁ, আমি কখনো তোমায় ভালোবাসিনি। এখন বেরিয়ে যাও আমার বাসা থেকে। কথাগুলো বিশ্বাস হচ্ছে না। মায়া এই কথাগুলো আমাকে বলতে পারলো? সবাই স্বার্থপর, এই পৃথিবীর সবাই স্বার্থপর। সেখানে এক মুহূর্ত থাকলাম না। অফিসে এসে আকাশকে কাজ থেকে বের করে দিলাম। স্যার এমনটা করবেন না প্লিজ। সিকিউরিটি, বের করে দাও একে। মন খারাপ করে বাসায় ফিরে এলাম। কি হয়েছে গো? মুখটা এমন দেখাচ্ছে কেন? বস কাজ থেকে বের করে দিয়েছে। কেন? জানি না, শাহিদ স্যারকে আজকে খুব রাগী দেখাচ্ছিল। আচ্ছা স্যার তোমাকে কি বলেছিল? ওয়েট, সাইদকে তুমি স্যার বলছো কেন? সাইদই তো অফিসের মালিক আর আমার বস। বুঝতে পেরেছি। সেদিনের পর থেকে কাউকে বিশ্বাস করতে পারছে না, আর কাউকে বিশ্বাস করতেও পারবো না। এভাবে কয়েক মাস কেটে গেল। আমার মন থেকে ভালোবাসার নামটাই মুছে গিয়েছে। আমার মনে ভালোবাসার জন্য কোনো জায়গা নেই। সৈয়দ, একটা কথা বলবো? তাড়াতাড়ি বলো। বাবা তোর জন্য একটা মেয়ে ঠিক করেছে, এবার হ্যাঁ বলে দে না। আবার বিয়ের কথা? আমি বলছি না আমি বিয়ে করবো না। তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি, বলে দিলাম। মার কথা শুনে আর রাগ করে থাকতে পারলাম না। আচ্ছা ঠিক আছে। হ্যালো সৈয়দের বাবা, ও হ্যাঁ বলে দিয়েছে।
তুমি ফাইনাল কথাবার্তা বলে এসো। আগামী সপ্তাহে বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি মন থেকে মেনে নিতে পারছি না। শুধুমাত্র মা বাবার কথাটা রাখছি, এইটুকু। দেখতে দেখতে বিয়ের দিনটা চলে আসলো। ঘরোয়াভাবে বিয়েটা শেষ হলো। রাত 1টায় রুমের বাইরে দাঁড়িয়ে আছি। আরে তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস, ভিতরে যা। যাচ্ছি তো। 1 পা 2 পা করে ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বসে পড়লাম। তখনই মেয়েটা, আপনি সোফায় কেন? বিছানায় আসুন। ন্যাকামো দেখে পাচ্ছি না। বিয়ের আগে ড্যাং ড্যাং করে প্রেম করে বেরিয়েছে, এখন আমাকে বিয়ে করছে। যত সব। কিছু বলছেন না যে? কি বলবো? আর শোনো, অত আধিক্ষেতা করে লাভ নাই। আমি তোমাকে বউ হিসেবে মানি না, আর মানবো না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন করে উঠল। এই রাতটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, আর উনি এইভাবে বললেন। সুপার ঘুমিয়ে পড়লাম। আর কিছু বললাম না। সকালবেলা ঘুম ভাঙতে দেখলাম মেয়েটা রুমে নাই। যাক, ভালো হয়েছে। সুপার ঘুমটা একদমই হয়নি, তাই বিছানায় এসে শুয়ে পড়লাম। ওদিকে তার রাত কেমন কাটলো? দেবর বুঝি ঘুমাতে দেয়নি সারা? না মানে মানে বুঝি, সব বুঝি। বৌমা, তুমি আবার শুরু হয়ে গেলে? ছোট বৌমা, তুমি এদিকে এসো। জি মা, আসছি। আমি যখন নিচে আসছিলাম তখন উনি ঘুমাচ্ছিল, তাই ডাক দেইনি। আচ্ছা, টেবিলে নাস্তা আছে, খেয়ে নাও, আমি দেখছি। ঘুমটা ভালোই হলো। আরে আজ তো মিটিং ছিল 1টার সময়। দূর, এখন তো 12টা 23 বাজে। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম, নিচে যাচ্ছিলাম। তখনই মা, বাড়িতে একা রেখে কই যাচ্ছিস? কেন, বিয়ে কি বউকে মাথায় তুলে রাখার জন্য করেছি? বাইরে এসে গাড়িটা বের করে চলে আসলাম। কথাটা শুনে খুব কষ্ট হচ্ছে কেন? উনি এমন করছে, আমি কি ওনার যোগ্য হয়ে উঠতে পারিনি? বৌমা, কিছু মনে করো না। আসলে কি হয়েছিল তুমি জানো না, তাই সব কিছু খুলে বললাম। এতটা ভালোবাসতো মেয়েটাকে, আর শেষে মেয়েটা এমন করলো? হ্যাঁ, ওই শোক এখনো ভুলতে পারেনি। আর ওই দিন থেকে ওর মন থেকে ভালোবাসা নামক জিনিসটাই মুছে গেছে। এখন বুঝতে পারছি, আমি সম্পূর্ণ চেষ্টা করব মা, ওনাকে আগের মতো করার। তাই যেন হয়। রাত 10টায় বাড়িতে ফিরে রুমে বসেছিলাম। আপনার জন্য খাবার নিয়ে আসছি। কে বলেছে খাবার আনতে? আপনি তো সারাদিন কিছু খাননি, তাই নিয়ে আসলাম। শোনো, অত আগলাপিড়ি দেখাতে হবে না। আমি আপনার বউ, আমার পুরো অধিকার আছে আপনার উপর। মাথাটা এমনিতে গরম ছিল, তার উপর মেয়েটা, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ঠাস করে একটা থাপ্পড় গালে বসিয়ে দিলাম। উনি আমার গায়ে হাত তুলতে পারলো? যাও, তাতে আমার কি? ভালো হয়েছে, আপরটা বিধে হয়েছে। যত সব। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। বৌমা, তোর গালে কিসের দাগ এটা? মশা মারতে গিয়ে লেগে গিয়েছে। মায়ের সামনে মিথ্যা কথা বলছো? কি হয়েছে? চোখের জল আটকাতে পারিনি, হাউ মাউ করে কেঁদে দিলাম। উনি আমার গায়ে হাত তুলছেন। কি? এত বড় সাহস হয় কি করে যে তোর গায়ে হাত তুললো? উপরে এসে, হ্যাঁ রে, তুই কোন সাহসে বৌমার গায়ে হাত তুললি? ড্যাং ড্যাং করে চলে আসলো। কোন সাহসে হাত তুলেছি তা কি করবো শুনি? পূজা করবো নাকি? তুই বড্ড বার বেড়েছিস। আজ তোকে কি যত সব। বাড়িতে আর থাকবোই না। বেরিয়ে আসলাম বাড়ি থেকে। রাত প্রায় 12টার কাছাকাছি। নিজের রাস্তায় একলা হাঁটছি। পাশে কেউ নেই। মনে হচ্ছে পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয় শুধু কষ্ট পাওয়ার জন্য। মা, আপনি কি এমন বললেন যে উনি এত রাতে এভাবে বেরিয়ে গেলেন? যেতে দাও মোমা, তুমি গিয়ে ওপরে শুয়ে পড়ো, কাল দেখবে ঠিকই ফিরে এসেছে। উপরে এসে রুমে শুয়ে পড়লাম, কিন্তু দু চোখে কোনো ঘুম নেই। বারবার ওনার কথা মনে পড়ছে। না জানি উনি এখন কোথায়, কিভাবে রয়েছেন। রাস্তার পাশে মানুষগুলো ঘুমিয়ে পড়েছে, শুধু আমি মনে হয় জেগে রয়েছি। এত রাতে কোথায় যাব? কোনো তো হোটেল খোলা থাকবে না। সারা রাত রাস্তায় বসে কাটিয়ে দিলাম। সকালের দিকে একটা হোটেলে রুম বুক করলাম। বিছানায় এসে শুয়ে পড়তেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। সারা রাত এভাবে চোখের পাতা এক করতে পারিনি। মনে হচ্ছিল এই বুঝি এলো, কিন্তু আসলো না উনি। সাইদের মা, তুমি ছেলেটাকে কি এমন বললে যে সে বাড়ি ছেড়ে চলে গেল? তুমি জানো না ডাক্তার ওকে টেনশন নিতে নিষেধ করেছে? তারপর এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে। এর সাথে ওই ঘটনার কষ্টটা কখনো ভুলতে পারেনি। আর তুমি ছেলেটাকে, থাক, তোমার আজকারাই মাথায় উঠেছে। তোমার সাথে কথা বলাই বেকার। জানি না ছেলেটা এখন কোথায় আছে। আমাকে একবার খুঁজতে বের হতেই হবে। গাড়ি বের করে সারা শহরটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তারপরে সমস্ত হোটেলে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। হঠাৎ একটা ছোট হোটেলে ওকে খুঁজতে পেলাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মনে হচ্ছে কেউ মাথার পাশে বসে রয়েছে। চোখ খুলতে দেখি বাবা। বাবা, তুমি এখানে? তোকে নিয়ে এসেছি। আমি যাব না ওই বাড়িতে।
বাবা তোমার কথা ফেলতে পারবো না, তাই শুধু তোমার জন্য যাচ্ছি, না হলে কোনোদিনও যেতাম না। কিছুক্ষণ পরে বাসায় ফিরে আসলাম। কি দরকার ছিল নিয়ে আসার? চুপ, আর একটা কথা বলে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। উপরে এসে নিজের রুমটায় না গিয়ে পাশের রুমটায় গিয়ে বসলাম। বাবা নিজে আমার জন্য নাস্তা নিয়ে আসছে, তাই না করতে পারিনি। নাস্তা করে শুয়েছিলাম, তখন বাবা আসলো। একটা কথা বলার ছিল, বলবো? বলো। ছোট বৌমা তো কাপড় নিয়ে আসেনি তেমন, তুই যদি বৌমাকে নিয়ে শপিংয়ে যেতিস। কি বললে তুমি? না মানে জানা প্লিজ, আমার জন্য। বাবা আমি পারবো না। আমার জন্য এতটুকু করতে পারবি না? আচ্ছা ঠিক আছে। মেয়েটাকে নিয়ে শপিংয়ে যাচ্ছিলাম, তখন রাস্তায় একটা ছেলে গাড়ি দাঁড় করালো। 1 মিনিট প্লিজ, সাথে কথা বলার ছিল। তার মানে মেয়েটার নাম মিথিলা? গাড়ি থেকে নেমে একটু দূরে গিয়ে বলো। শোন, আম্মু তোকে আর দুলাভাইকে আমাদের বাসায় যেতে বলেছে। মামিকে বলিস, আজ না অন্য কোনো দিন। মার শরীর ভীষণ খারাপ, বারবার তোকে দেখতে চাচ্ছে। আমি যেতে চাইলেও যেতে পারছি না রে, তুই এখন যা। কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। মনে হচ্ছে বয়ফ্রেন্ড না হলে মুখটা এমন ঝুলে রাখছে কেন? কিছু বললাম না, বয়ফ্রেন্ড হোক আর যাই হোক না কেন, তাতে আমার কি? গাড়িতে উঠে শপিং মলে যেতেই আমার বাবার বন্ধু মেয়ের সাথে দেখা। আমার অফিসের চেয়ে ওদের অফিসটা দ্বিগুণ বড়। হাই জানু, কেমন আছো? হাই, ভালো। তুমি? আসলে মেয়েটার নাম জানু। তার ব্যবসা কেমন চলছে? জি ভালো। তা আঙ্কেল আন্টি কেমন আছেন? ভালোই আছেন। আমাকে শপিং করতে দিয়ে হেসে কথা বলা হচ্ছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি বারবার জানু করছে। তার মানে এই মেয়েটার সঙ্গে রিলেশন ছিল, আর এখন তার সঙ্গে কথা বলছে, আর এই জন্য আমার সঙ্গে এমন করছে। খুব রাগ উঠে গেল মাথায়। সেখানে গিয়ে কষিয়ে দিলাম একটা থাপ্পড় ওনার গালে। আচমকা কেউ গালে একটা থাপ্পড় মারলো, তখনই দেখলাম মেয়েটার আশেপাশের লোকগুলো দাঁড়িয়ে আমার দিকেই দেখছে। আপনার বিয়ে করেও লজ্জা হয়নি? একজন বিবাহিত পুরুষের সঙ্গে হেসে কথা বলছেন? লজ্জা মান সম্মান সব মাটিতে মিশে গেল। পাবলিক প্লেস না হলে মেয়েটাকে আজ মেরেই ফেলতাম। সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসা ফিরে আসলাম। বাড়িতে আসতে না আসতেই জানুর ফোন। সাইদ, তোমার জন্য আমার চরিত্রে দাগ লাগলো, কখনো ক্ষমা করব না তোমায়। নির্লজ্জের মতো কথাগুলো শুনতে হচ্ছে। আজ থেকে সব সম্পর্ক শেষ আমাদের। ফোনটা হাত থেকে পড়ে গেল, মাথা ঘুরতে শুরু করলো। এমন সময় ধপ করে মাটিতে পড়ে গেলাম। মেয়েটাকে ইচ্ছে মতো বকলাম। যাক, এবার আমার স্বামীর পিছু ছাড়বে। কিসের জানি পড়ে যাওয়ার শব্দ হলো। তাড়াতাড়ি উপরে আসতেই সাইদ, রিফাত বৌমা তাড়াতাড়ি দিকে আয়। কি হয়েছে বাবা? দেখ না ছেলেটা এভাবে মাটিতে পড়ে রয়েছে কেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল। তাড়াতাড়ি গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসলাম, চেক করে বলেন। পেশেন্টের অবস্থা খুব খারাপ। আমি তো আপনাদের বলেছিলাম ছেলেটাকে টেনশন মোটেও করতে দিবেন না। আপনারা কি ছেলেটাকে অকালে মারতে দিতে চান? কি হয়েছে ছেলেটার? খুব গম্ভীর আঘাত পেয়েছে, যেটা সে সহ্য করতে পারেনি, তাই এমন হয়েছে। কোনো কিছু কিনলাম না, বাড়িতে আসতেই সব কিছু এত চুপচাপ কেন? মা, ও মা, বাসায় কেউ নেই? তখনই ভাবি তুমি এখন আসছো, ওদিকে দেবরকে নিয়ে বাবা আর তোমার ভাই হাসপাতালে গেল। কেন? তোমাকে বলেননি বাবা? দেবর বাইরে থেকে এসে নিজের রুমে গিয়ে মাথা ঘুরে মাটিতে পড়ে গেছিল, অনেকটা আঘাতও পেয়েছে। এই রে, আমি যে থাপ্পড়টা মেরেছিলাম তা তো মনেই ছিল না। কেন যে ওর সাথে এমনটা হয়? আমিও হাসপাতালে যাচ্ছি। বাবা তোমাকে বাসায় থাকতে বলেছে। আচ্ছা, এই ফাঁকে শপিং মলের কথাটা ভাবিকে বললাম। এটা তুমি কি করছো? দেবরজির ওটা গার্লফ্রেন্ড না, বিজনেস পার্টনার, আর মেয়েটির নাম জানু। হায় আল্লাহ, আমি এটা কি করলাম? তুমি নিজের স্বামীর গায়ে কি করে হাত তুলে এতগুলো মানুষের সামনে? ছি, লজ্জা করলো না? তাই তো বলি কি কারণে এমনটা হয়েছে। এভাবে হয়তো তিলে তিলে মরে যাবে। এখনো মায়াকে হারানোর কষ্টটা বলতে পারিনি, তার উপরে তুমি। প্রথমবার যার উপর থেকে বিশ্বাস ভেঙে যায় সে কখনো দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করে না, বরং তাকে ভয়। সেও আগের মতোই বিশ্বাসঘাতক নয় তো? আমি কি জেনে শুনে করেছি নাকি? যখন উনি মেয়েটাকে জানু জানু করে বলছিল তখনই আমার খুব রাগ হয়, আর তাই এমন কাজটা করে বসলাম। মিথিলা, তোমার আগে জিনিসটা বুঝতে হতো। এখন তো তোমাকে আরো বিশ্বাস করতে পারবে না। যখন চোখ খুললাম তখন নিজেকে হাসপাতালে সিটে আবিষ্কার করলাম। আমি এখানে কি করে আসলাম? মাথাটা প্রচুর ব্যথা করছে, ব্যথায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। জ্ঞান আসার পর থেকে বারবার ওই সিনটা চোখে ভাসছে। মেয়েটা অতগুলো মানুষের মাঝে কি করে আমাকে হাত তুলো? সে যখন তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল আমি তো কিছু বলিনি, তাহলে মেয়েটার জন্য সব মান সম্মান মাটিতে মিশে গেল। কথাগুলো ভাবতে ভাবতে চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সাইদকে বাসায় নিয়ে যেতে পারবো তো ডাক্তার?
তবে দেখবেন এরপর যেন এমনটা না হয়। ঠিক আছে, ছেলেটাকে নিয়ে বাসায় চলে আসলাম। সাইদ, রেস্ট কর, আমরা নিচে আছি, কিছু লাগলে বলিস। ঠিক আছে, এখন মাথাটা পুরো ব্যথা যায়নি, পুরো শরীরটা ব্যথা করছে। যাবো কি রুমে? যদি আবার আমাকে দেখে রাগ করে, না যাই। আস্তে আস্তে করে গিয়ে ওনার পাশে বসলাম। চোখ বন্ধ করে ঘুমাতে চেষ্টা করছি, তখনই মনে হলো কেউ আসছে। নিশ্চয়ই বাবা। বাবা, বললাম না কিছু লাগবে না, তুমি যাও। বাবা নাই, আমি এসেছি। এই মেয়েটা এখানে আবার আসছে, সব মান সম্মান ধুলো মিশিয়ে দিল। এখন ন্যাকামো দেখানো হচ্ছে যত সব। আমাকে প্লিজ মাফ করে দিন, আমি না বুঝে এমনটা করে ফেলেছি। আরে এই মেয়েটা তো দেখছি নাটকে এক্সপার্ট, নোবেল দেওয়া উচিত। কি হলো, কিছু বলছেন না কেন? আমার আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই, ভালো হবে এটাই যে আমাকে একলা থাকতে দিন। আগে বলুন মাফ করেছেন কিনা, তারপর ভেবে দেখব। দূর, এখানে আর থাকবোই না। বিছানা থেকে উঠে বাবার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। উনি এতটা ঘৃণা করতে শুরু করেছেন আমায়? বৌমা, হঠাৎ কি হলো? ছেলেটার নিজের রুম থেকে বেরিয়ে আমার রুমে এসে শুয়ে পড়েছে। জানি না বাবা। অনেক তো রাত হয়ে গেছে, তুমি বরং আমার রুমে গিয়ে পাশে শুয়ে পড়ো। আমি আর রিফাতের মা তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ছি। ঠিক আছে। বাবার রুমে গিয়ে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিলাম। বাবার রুমে ঘুমটা ভালোই হচ্ছে, বাবা মনে হয় পাশে শুয়ে আছে। তাছাড়া বাবা ছাড়া কেউ হবে না, তাই শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুমটা আসছিল তখনই হঠাৎ উনি আমায় জড়িয়ে ধরলেন। ওনার স্পর্শটা কেমন জানি আলাদা অনুভূতি কাজ করছে। ঘুমন্ত অবস্থায় জানো বাবা, পৃথিবীতে যতটা বিশ্বাস একটা জানোকে করা যায়, ততটা বিশ্বাস একজন মানুষকেও করা যায় না। যেমন তুমি একটা ছাগলকে যত ভালোবাসবে, ভালো খাবার খাওয়াবে, সে তোমাকে ততটাই ভালোবাসবে। রাগের মাথায় যদি একটা চর, খুশি বা লাথি দাও, কিছুক্ষণ পর দেখবে সে ঠিকই তোমার কাছে চলে আসবে। আর যদি একটা মানুষকে ভালোবাসো, তার বদলে যদি রাগের মাথায় একটা থাপ্পড় দাও, সে সেটা প্রতিশোধ নেবে। তুমি জানো এমনটা হয়েছে আমার সাথে। প্রথমে ভেবেছিলাম হয়তো মেয়েটা ভালো হবে, কিন্তু না, আমি ওই দিন রাগের মাথায় একটা চর মেরেছিলাম বলে আজ ও এতগুলো মানুষের সামনে আমাকে থাপ্পড় মারলো। কথাগুলো শুনে কথা বলার ভাষাটাই হারিয়ে ফেলেছি। এতটা কষ্ট পাবেন উনি ভাবতেও পারি না। না হলে ঘুমন্ত অবস্থায় কেউ কখনো এমনটা বলতো না। বাবা, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? তুমি জানো বাবা, আমাকে তোমার মতো কেউ ভালোবাসে না। বাবা, ছেড়ে যাবে না তো আমায়? সবাই ছেড়ে গেলেও আমি কখনো ছেড়ে যাব না। আমি আবার আগের মতো আপনার মুখে হাসি ফিরিয়ে আনবো। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম, যাতে উনি বুঝতে না পারে আমিই ছিলাম ওনার পাশে। উনি এতটা শক্ত করে জড়িয়ে আছেন যে ছুটতেই পারছি না। অনেক চেষ্টা করে নিজেকে সারিয়ে বাড়ির সবার জন্য চা বানালাম। ওনারটা বিছানার পাশে রেখে চলে আসলাম। আমি বানিয়েছি জানলে হয়তো কখনো খাবেনই না। ঘুমটা ভালো হয়েছে। ওহো, আজ এত সকাল সকাল চা নিশ্চয় ভাবি বানিয়েছে, একটু খেয়ে দেখি। ওয়াও, চাটা খুব সুন্দর। এত সুস্বাদু চা খেয়ে সকালটা শুরু হয়েছে, মানে দিনটা আজকে অনেক ভালো হবে। বিছানা থেকে উঠতে যাব, তখনই হঠাৎ মাথাটা কেমন জানি করে উঠলো, প্রচন্ড ব্যথা করছে। উনি এমন করছেন কেন? কাছে যেতেই কি হলো আপনার? এমন করছেন কেন? মুখ ফসকে বের হয়ে গেল, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। কই দেখি। আপনার মাথার পাশে গিয়ে বসে ওনার মাথাটা চিপতে শুরু করলাম। এই মেয়ে, কি করছো? ছাড় বলছি। না, ছাড়বো না। চুপচাপ শুয়ে থাকুন, না হলে কপালে দুঃখ আছে। কিছু বলতে যেও পারলাম না। ওনার মাথাটা টিপে দেওয়ার সময় হঠাৎ মনে পড়ল উনি তো এখনো নাস্তা করেননি, তাই মনে হয় এমনটা হচ্ছে। তাই মাথাটা চিপে দিয়ে ওনার জন্য নাস্তা নিয়ে আসলাম। নাস্তাটা খেয়ে নিন। না, খাবো না, খিদে নেই। খাবেন না মানে কি? আমি এত কষ্ট করে নাস্তা বানিয়ে আনলাম আর আপনি বলছেন খাবেন না? আপনাকে খেতেই হবে। তুমি বললে আর আমি খেয়ে নিলাম, এটা কখনো কল্পনা করবে না। কল্পনার গুষ্টি কেলাই আপনার। আপনি এখন খাবেন মানে খাবেন, না হলে জোর করে খাইয়ে দেব। কিন্তু ভালোই ভালোই বলছি, খেয়ে নিন, না হলে। কি? না, মনে হচ্ছে সোজা কথায় ঘি উঠবে না, তাই জোর করে খাইয়ে দিলাম। মেয়েটার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে দেখতেছি। খাবে না বলে? তাহলে এখন খাবারগুলো কার পেটে গেল শুনি? আজ থেকে আমি যা যা বলবো আপনি তাই তাই করবেন। মুখ অমন করে কোনো লাভ নাই। এখন শুয়ে রেস্ট নিন, আমার কাজ আছে, আমি আসছি। মেয়েটা এত সাহস পাচ্ছে কোথা থেকে? আমার অসুস্থতার সুযোগ নিয়ে অত্যাচার করা হচ্ছে। একবার সুস্থ হতে দাও বাছা ধন, তোমাকে বুঝিয়ে দিব কত জানে কত চাল। বিছানা শুয়ে থাকতে আর ভালো লাগছে না, একটু ইউটিউব থেকে ঘুরে আসি। ইউটিউবে ঢুকতেই কীভাবে মেয়ে পটাবেন, কী করলে মেয়ে আপনার প্রেমে পড়বে, এগুলো ছাড়া কোনো ভিডিও নেই। অমনি রুমে আসছিলাম, উনি করতেছেন একলা একলা। তখনই দেখলাম উনি কিছু দেখছেন। তখন পেছন থেকে গিয়ে যা দেখলাম তা তো বিশ্বাসই হচ্ছে না। এতটা ভালোবাসেন আমায়, তাও বলছেন না কেন? ভালোবাসি কাকে? তোমাকে হারালো বটে। ভালো যদি নাই বাসতেন তাহলে মেয়ে পটানোর ভিডিও দেখছিলেন কেন? কি? ন্যাকামো করবেন না।
আমি সব দেখেছি। যত দোষ এই বেটার ফোনটার। না থাকবে এই ফোন, না থাকবে মেয়ে পটানোর কোনো উপায়। এক আছাড়ে ফোনটা ভেঙে চুরমার করে ফেললাম। কি করলেন এটা? সে কথা বলতে আমি বাধ্য নই, ওকে? মনে হয় বেশি কিছু আশা করে ফেলেছিলাম, হয়তো এটাই কপালে লেখা ছিল। বিয়ের আগে কত স্বপ্ন দেখতাম যে বরের সঙ্গে রোজ বিকেলে ঘুরতে যাব, রোজ তার হাতে খাইয়ে নিব, তার বুকে মাথা রেখে ঘুমাবো। কিন্তু এখন তো মনে হচ্ছে সব স্বপ্ন কখনোই সত্যি হয় না। কিছু স্বপ্ন শুধু আশা দিয়ে রাখে যে তার স্বপ্নটা সত্যি হবে, কিন্তু বাস্তবে তা কখনো সত্যি হয় না। বাড়ি থেকে বেরিয়ে এসে বন্ধুদের কাছে আড্ডা দিতে লাগলাম। ঠিক তখনই চল তাহলে সবাই একসঙ্গে মার্কেট করতে যাই। তাই চলে গেলাম শপিং মলে। গিয়ে অনেকগুলো শার্ট নিলাম আর কয়েকটা প্যান্ট। নীল রঙের শাড়িটা দেখান তো। বাহ, শাড়িটা তো বেশ সুন্দর। এরকম শাড়ি একটাই আছে আমাদের দোকানে। ওকে, প্যাকেট করে দেন। 50,300। বৌদের কসমেটিক? ওইগুলো দরকার নাই, সবাই তো নিজে বউয়ের জন্য জিনিস নিয়ে যাচ্ছে, আমি কেন বাদ যাবো? 3টা মেকআপ বক্স, 5 জোড়া নীল রঙের চুড়ি, ম্যাচিং লিপস্টিক, আরো কত কিছু নিলাম। হাত ধুতে শপিং করে রিক্সা চড়ে সবাই নিজেদের বাড়ি চলে গেলাম। আমিও চলে আসলাম, হাতে 17টা ব্যাগ। বাড়িতে ঢোকার সময় কেউ দেখতে পায়নি, কিন্তু ভাবি দেখে ফেলেছে। এত শপিং কার জন্য? আমার জন্য। তাই বলে এতগুলো? 1 বছরের জন্য বলে উপরে চলে আসলাম। মিথিলা, আজ তো দেখলাম দেবর যে অনেক শপিং করেছে, নিশ্চয়ই তোর জন্য। এগুলো আমার আর এগুলো মেয়েটার। তখনই দেখলাম মেয়েটার রুমে আসছে। কি হলো, ওইভাবে কাকতোয়ার মতো দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। আস্তে করে কাছে যেতেই, আর ওগুলো তোমার জন্য। আমার জন্য এগুলো? ব্যাগ খুলে দেখলাম 3টা শাড়ি আর কিছু সাধারণ ড্রেস। শাড়িটা খুব ভালো লেগেছে। পাশের ব্যাগটা দেখলাম অনেকগুলো কসমেটিক্স। আমার জন্য একটু হলেও তাহলে মনে জায়গা আসে, নাহলে এতগুলো শপিং আনতো না আমার জন্য। কালো রঙের শার্টটা সেই। এই মেয়ে শোনো, আগামীকাল সকালবেলা রেডি হয়ে থাকবা। কেন? অত কথার উত্তর নেই, যা বলছি তাই করবা। আচ্ছা, কিছু বললে এখনই রাগ করবে, তাই কিছু বললাম না। একদিন পর ফজর নামাজ পড়ে গোসলটা সেরে ফেললাম। মেয়েটা এখনো ঘুমাচ্ছে, তাই রাগ দিলাম, কিন্তু উঠছে না। 1 গ্লাস পানি ঢেলে দিলাম। এটা আপনি কি করলেন? যা করেছি ভালোই করেছি, এবার গোসল করে রেডি হয়ে নাও। আচ্ছা, কিছু বললেই আমার সব দোষ হয়ে যাবে। গোসল করে বেরিয়ে আসলাম। উনি তো দেখছি এখনো রেডি হচ্ছে। আপনি যদি একটু বাইরে যেতেন, আমি একটু রেডি হতাম। পারবো না যেতে, আর আমার কি বয়ে গেছে তোমার দিকে তাকাবো? বলে কোনো লাভই নেই, তাই ব্যাগ থেকে শাড়িটা বের করলাম। প্রথমে ব্লাউজটা পরে নিলাম, তার উপর শাড়িটা, সঙ্গে ম্যাচিং চুড়ি, লিপস্টিক। ইস, কত সুন্দর দেখাচ্ছে আমাকে। হয়েছে কিনা? হয়ে গেছে। পিছনে তাকাতেই ক্রাশ খেয়ে ফেললাম। মেয়েটাকে এত সুন্দর লাগবে এই শাড়িতে ভাবতেও পারিনি। একেবারে ডানাকাটা পরি। শুধু আমি না, যে কেউ ক্রাশ খাবে। এমন দেখাচ্ছে আমাকে। আজ তো মেয়ে বাদরের মতো। নিচে আসতেই, এত সকাল সকাল বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছিস এত সেজে গুজে? বাবা, মারুফের বিয়ে, আজকে ওইখানে যাচ্ছি। বিয়েতে যাচ্ছি? তাহলে? মাইক্রোটা তো খারাপ হয়ে গেছে, কাল রাতে তোদের তো তাহলে বাইকে যেতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। বাইরে এসে বাইকটা বের করলাম। কি হলো, বসো। দুপাশে পা দিয়ে বসতে যাচ্ছিলাম, তখনই। কি করছো? এক পাশে পা দিয়ে বসো। পারবো না, এর আগে কখনো বাইকে উঠিনি, তবুও এক পাশে পা দিয়ে বসলাম। মেয়েটা বাইকে উঠতেই শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কিছু বললাম না, এর আগে যেহেতু বাইকে উঠে নেই তাই ভয় পাচ্ছে হয়তো। এরপর বাইক স্টার্ট দিয়ে রওনা হয়ে গেলাম। রাস্তায় হোটেলে নাস্তা করে নিলাম। কয়েক ঘন্টা পর মারুফদের বাসা চলে আসলাম। মারুফদের বাড়িতে এসে মেয়েটা আমার পিছু পিছু বেড়াচ্ছে। আমার পিছনে পিছনে আসছো কেন? তাহলে কি করব? আমি তো কাউকে চিনি না। ঠিকই তো, তখনই আসা। এদিকে শোনো তো। বলো ভাইয়া। একে নিয়ে যাও, আর দেখেও যাতে কিছু না হয়। ঠিক আছে, আসো আপু আমার সাথে। তোমার নামটা জানতে পারি? মিথিলা। আমার নাম আশা। তুমি তো খুব সুন্দর দেখতে। হয়তো বা। আমি তো বন্ধুদের সাথে বিন্দাস আড্ডা দিচ্ছি, তখনই আসা। ভাইয়া, আপু না হাতটা কেটে ফেলেছে। ঘর থেকে বের হওয়ার সময় দরজায় আঙুলটা ঢুকে গিয়ে অনেকটা কেটে গেছে। আশাকে বললাম যেন না বলে, তবুও বলে চলে গেল। তুমি চলো, তারপর? তোর বস, আমি আসছি। মেয়েটার কাছে গিয়ে আঙুলটা দেখে বলছি না। ভয়ে ভয়ে দেখলাম। এতটা কেটে গেছে, তবু বলছে কিছু হয়নি। আশা, একটা কাপড় নিয়ে আয় তো। আশা কাপড়টা এনে দিতে আঙুলটা বেঁধে দিলাম যাতে রক্ত না বের হয়। এই মেয়েটাকে সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতে লাগলাম। না জানি এরপর কি করে বসবে। দুপুরবেলা খেতে বসতে মনে পড়ে গেল মেয়েটার তো ডান হাতের আঙুলটা কেটে গেছে, খাবে কিভাবে? তাই না চাইতে খাইয়ে দিতে হলো। ভাবিনি উনি কখনো আমায় নিজের হাতে খাইয়ে দেবে। আঙুলটা কেটে গিয়ে মনে হচ্ছে ভালোই হয়েছে। দেখছো, ও
ওদের মধ্যে কত ভালোবাসা। তুমি কখনো আমায় এভাবে নিজে হাতে খাইয়ে দিছো? আর খাবো না। এইটুকু ভাত খেয়ে কি হবে, আরও খেতে হবে। উনি জোর করে আরও খাইয়ে দিলেন। ঠিক তখনই এখানে চুপচাপ বসে থাকো, আর কোথাও যাওয়ার দরকার নেই। আচ্ছা। তারপর আমি নিজে খেয়ে নিলাম। দুপুর গড়িয়ে বিকেল হতে চলো, সবাই বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। গাড়ি আসতে যে যার যার মতো উঠতে শুরু করলো। মেয়েদের জন্য 3টা গাড়ি আর ছেলেদের জন্য 4টা। আমি কিন্তু আপনার সঙ্গেই যাব। ঠিক আছে, এমনিতেও তুই যে মেয়ে, একলা ছেড়ে দিলে কি যে করবি কে জানে। গাড়িতে ওঠার সময় একটা মানুষ কে বলো কথাটা শুনি, গাড়িটা কি আপনার বাপের যে আপনি যা বলবেন তাই হবে? সাহস তো কম না, আমার মুখের উপর কথা বলছেন। মারুফ, ওই মারুফ, আমি যাব না। দূর, এদের যতই বলি তবু ওরা বুঝবে না, যেতেই হলো। গাড়ি থেকে নেমে দেখি বাড়িটা তো বিশাল। গাড়ি থেকে নামতে না নামতেই মেয়েটা আমার হাত শক্ত করে চেপে ধরলো। কি হচ্ছে এটা? কি আবার, এতগুলো মানুষের মাঝে যদি হারিয়ে যাই তখন কি হবে আমার? আর আমি তো এখানের কাউকে চিনি না। এই মেয়েটাকে এনে বিপদে পড়লাম রে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, চলুন না মেয়েটাকে দেখে আসি। আমি যেতে পারবো না, একলা চলে যাও। পারবো, চলুন না, হাতটা ধরে টানতে টানতে। এই মেয়েটা তো পুরো বাচ্চাদের মতো করছে, না চাইতেও যেতে হলো। মেয়েটার রুমে এসে ওয়াও, মেয়েটাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। দেখতে হবে না বউটা কার? তখনই খেতে বসতে বলল, কিন্তু আমার পেটে একটুও খিদে নেই। আরে তোরা এখানে খেতে আয়। থাক, তোরা খা, আমি খাবো না। আমিও খাবো না। কেন? এমনি। ও আচ্ছা, তুমি গিয়ে কোথাও বসো, আমি বাইরে যাব। আমিও যাব আপনার সাথে। বললাম না নিয়ে যেতে পারবো না, তবু এত কিসের জেদ? যাও, ওই চেয়ারটাতে গিয়ে চুপচাপ বসে থাকো। বাইরে বের হতে যাব, তখনই দেখলাম বকেটের ছেলে অভাব নেই। মেয়েটাকে কিছু বললেও কিছু বলবে না। দূর, আবার গিয়ে মেয়েটাকে আনতে হবে। মন খারাপ করে বসেছিলাম, তখনই দেখলাম উনি এসেছে। ওঠো বলছে, ওঠো। দাঁড়িয়ে বললাম, বলেন। আমার পিছনে পিছনে আসো। আচ্ছা। বাইরে আসতেই অনেক সুন্দর একটা ব্রিজ, সেখানে এসে দাঁড়িয়ে গেলাম। আকাশে চাঁদ উঠেছে, পুরো আকাশটায় তারা ভরা। ছোটবেলায় বাবাকে বলতাম ওই যে বড় তারাটা ওটা আমার। ছোটবেলায় ভাবতাম বড় হলে মনে হয় লাইফটা সুন্দর হবে, কিন্তু না, এখন মন চাচ্ছে আবার যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম। ওইভাবে আকাশের দিকে কি তাকিয়ে আছেন? এমনি। ও, আমি ওনার পাশে দাঁড়িয়ে চুপচাপ আকাশের তারাগুলোকে দেখতে লাগলাম। এতক্ষণ কালো মেঘের আড়ালে চাঁদটা ঢেকেছিল। যখনই কালো মেঘটা চাঁদের আলো থেকে সরে দাঁড়ালো, সে আলোটা এসে মেয়েটার মুখে পড়লো। তখন তাকে অসম্ভব সুন্দর লাগছিল, এতটা সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল তার প্রেম পড়ে যায়। কিন্তু না, আমি বারবার একই ভুল করতে চাই না। বিয়ের আগে রোজ রাতে ছাদে এসে চাঁদ দেখতাম, আর ভাবতাম বিয়ের পর রোজ রাতে ওনাকে নিয়ে ছাদে গিয়ে চাঁদ দেখবো, আর চাঁদ দেখতে দেখতে ওনার কোলে ঘুমিয়ে যাব। কিন্তু সব স্বপ্ন সত্যি হয় কার? সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম তা সঠিক বলতে পারবো না। ততক্ষণে মারুফের বিয়েটা শেষ হয়ে গেছে। এখন চলো এখান থেকে, না হলে আমাদের রেখে গাড়ি চলে যাবে। এসে বসে পড়লাম। ওদিকে মেয়েটা খুব কান্না করছে। এই মেয়েগুলো না এত কান্না করতে পারে, সেটা না দেখলে বুঝতেই পারতাম না। তারপর গাড়ি ছেড়ে দিল। এখন রাত 11টা, মারুফের বাড়ি যেতে 1টা বাজবেই। গাড়িটা কিছু দূরে আসতেই কেমন জানি ঘুম ঘুম পাচ্ছে। তারপরে যে কি হলো মনে নেই। হঠাৎ দেখলাম মেয়েটা আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। প্রথমে ভাবলাম ডাক দিব, তারপর ভাবলাম না থাক, মারুফদের বাড়ি পৌঁছাতে 1:45 বেজে গেছে। এত রাতে বাইকে তো বাসায় যাওয়া যাবে না, তাই ভাবলাম এই গাড়িটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। তারপর গাড়িটা আমাদের বাসা পর্যন্ত এনে দিল। তখন রাত 2:57। ডাক দিব কি মেয়েটাকে? থাক, বাসা ডুপ্লিকেট চাবি দিয়ে বাসা ঢুকে পড়লাম। তারপর মেয়েটাকে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। এরপর আমি কাপড় চেঞ্জ করে মেয়েটার পাশে শুয়ে পড়লাম। শুয়ে পড়তে ঘুম চলে আসলো সকালবেলা। ঘুমটা যখন ভাঙলো তখন দেখলাম আমি ওনার বুকের মাঝে শুয়ে আছি। আর আমরা কখন বাসায় আসলাম ঠিক তখনই উনি নড়ে চড়ে উঠলেন। আমি অমনি নিচে নেমে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে নাস্তা বানিয়ে আনতে গেলাম। কাল রাত 3টার সময় ঘুমিয়ে আজ ঘুমটা পূরণ হলো না। ফোনটা হাতে নিতেই দুপুর 12:23 বেজে গেছে, আর আমি ভাবছি সকাল 7টা বাজে। নিচে নাস্তা বানিয়ে এসেই মা, ঘুম থেকে উঠেছো, তাহলে সৈয়দকে ডেকে নিয়ে আসো, দুপুরের খাবারগুলো খেয়ে নাও। মা, সকালবেলা কেউ দুপুরের খাবার খায়নি নাকি? সকাল মানে এখন 12:30 বাজে। কি 12:30? আজ এতক্ষণ ঘুমিয়েছি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। কালো রঙের শার্টটা পরে সাথে ম্যাচিং প্যান্ট পরে রেডি হয়ে নিলাম। তাড়াতাড়ি মারুফদের বাড়ি পৌঁছাতে হবে, না হলে আমাকে ছাড়বে না। নিচে নামতেই মা, এত তাড়াহুড়ো করে কই যাওয়া হচ্ছে শুনি? কি বলবো মা, তুমি তো জানোই মারুফের বউ ভাত আজকে। আমাকে তো সকাল সকাল যেতে বলছিল, দেখো না এখন দুপুর হয়ে গেছে।
ও আচ্ছা। আমারও যেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সাহস করে বলতে পারিনি। একলা যাবি? বৌমাকে নিয়ে যা সাথে করে। না, ওর গিয়ে লাভ নেই। দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর রাস্তায় একটা অটো নিয়ে মারুদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মিথিলা, ভাতগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খেয়ে নাও। খাবো না। উনি একলা চলে গেলেন, আমাকে সাথে নিয়ে গেলে কি এমন ক্ষতি হয়ে যেত? মিথিলার মন খারাপ করো না, ও এরকমই, কারো কথা শুনতে চায় না, নিজের ইচ্ছেই সব কিছু করে। আমার হাতটা কেটে গেছে, আমি খেতে পারবো না। কিভাবে কাটলো হাতটা দেখি? না মানে মা কাল বিয়ে বাড়িতে দরজায় হাতটা চাপা পড়ছিল, আর এর জন্য এরকম হয়েছে। ইস, সাবধানে চলাফেরা করবে তো। আসো, আমি খাইয়ে দিচ্ছি। কাল তাহলে খাবার চাইছো কিভাবে? খুব কষ্ট হচ্ছে না? কই না তো, কাল তো উনিই আমাকে খাইয়ে দিচ্ছিল। সৈয়দ খাইয়ে দিচ্ছিল? হুম। মারুদের বাসা আসতেই কি বলবো ভাই, দুঃখের কথা, রাস্তায় আসার সময় অটোর একটা চাক্কা লিক হয়ে যায়। তারপর আরেকটা অটো নিলাম, ওটার আবার একটু দূরে এসে চার্জ শেষ হয়ে গেল। তারপর হাঁটতে হাঁটতে আসতে শুরু করলাম। তারপরে এই অটো পেলাম, বানিয়ে বানিয়ে মিথ্যা কথাটা বললাম বাঁচার জন্য। দূর পাগল, চুলগুলো তো ঘামে ভিজে গেছে, চল তো ভিতরে। আন্টি আসছে না, উনি কোথায়? আমি পারবো না, আমাকে ফোন করে বল ওকে পাঠিয়ে দিতে। তাড়াতাড়ি রেডি হয়ে একটা অটো নিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা বড় ট্রাক এসে খুব জোরে অটোটাকে ধাক্কা মারলো। তারপর কি হলো কিছু মনে নেই। দূর পেরিয়ে বিকেল হয়ে গেল, মেয়েটা এখন আসছে না। এবার খুব চিন্তা হতে শুরু করলো। কেন মেয়েটার জন্য এত চিন্তা হচ্ছে নিজেও জানি না। তখন বাবার ফোন। হ্যালো বাবা। তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। কেন বাবা, কি হয়েছে? আর তুমি কাঁদছো কেন? মিথিলা অ্যাক্সিডেন্ট করেছে, ডাক্তার বলেছে বৌমাকে বাঁচানো সম্ভব না। কথাটা শোনার পর শরীরটা কেঁপে উঠলো। এই তো মেয়েটাকে ঠিক দেখে আসলাম, আমার জন্য এসব হয়েছে। মেয়েটা আমার সঙ্গে আসতে চেয়েছিল, সেটা আমি ভালোভাবে বুঝতে পারছিলাম, কিন্তু জেদ করে নিয়ে আসলাম না। সত্যি কি ওটা মিথিলা, নাকি বাবা মিথ্যে বলছে? বাইক টেনে খুব দ্রুত সেখানে চলে আসলাম। আর রাস্তাটা মনে হচ্ছে শেষ হচ্ছে না। কিছুক্ষণ পরে হাসপাতালে পৌঁছে গেলাম। দৌড়ে ভিতরে যেতেই দেখতে লাগলাম রক্তাক্ত শরীরটা বিছানায় পড়ে আছে, নীল রঙের শরীরটা রক্তে লাল হয়ে গেছে। ডাক্তার কোথায় আপনারা? এখনো চিকিৎসা শুরু করেননি কেন? ডাক্তার, হাতে যা করার ছিল ওনারা তাই করেছে। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। তো করাওনি কেন? কেন তিলে তেলে মেরে ফেলছো মেয়েটাকে? ডাক্তার বলেছেন বোন সাইন লাগবে। এটা তো আমরা পারবো না, তুই ওর হাজবেন্ড, তোর সই লাগবে। ডাক্তারকে ডাকো, আমি সই করে দিচ্ছি। নার্স এসে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। কেন মেয়েটার কথা ভেবে কষ্ট হচ্ছে? আমি তো মেয়েটাকে বিন্দুমাত্র ভালোবাসি না, তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন? দেখতে দেখতে পুরো 2 ঘন্টা কেটে গেল, এখন ডাক্তার ভিড় হচ্ছে না। মেয়েটার কিছু হয়ে যাবে না তো? কিছু পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলেন। সে ইজ আউট অফ ডেঞ্জার, কিন্তু হ্যাঁ, পেশেন্টের শরীর থেকে অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়ায় শরীরটা খুব দুর্বল। 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। কথাগুলো শুনে ধীরে প্রাণ ফিরে এলো। তো আজ রাতটা তো বৌমাকে থাকতে হবে। আমি থাকছি, তোমার বাড়িতে ফিরে যাও। থাকতে পারবি নাকি আমরা থাকবো? বললাম তো আমি পারবো, তোমার বাড়িতে ফিরে যাও। মেয়েটাকে ক্যাবিনে শিফট করে দিয়েছে। রুমটা পুরো ফাঁকা, কোনো রুগী নেই। মেয়েটা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। দেখতে কত মায়াবী লাগছে বলে বোঝাতে পারবো না। কেন আমি বারবার এই মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছি? না, আমি আগের মতো ভুল করতে চাই না। মায়াকে ভালোবেসে যতটা কষ্ট পেয়েছি, এই মেয়েটাকে যদি অতটা ভালোবেসে ফেলি তাহলে আমি বেঁচে থাকতে পারবো না। সারাটা রাত মেয়েটার পাশে বসেছিলাম। ঠিক সকাল হওয়ার আগে মেয়েটা হার্ট মনে হয় নড়ে উঠলো। তখন ডাক্তারকে খবর দিলাম। ডাক্তার এসে দেখে বলল মেয়েটা জ্ঞান ফিরেছে। যখন চোখটা খুললাম তখন সবকিছু ঝাপসা ঝাপসা লাগছে। যখন সব অন্ধকার কেটে আলোর মুখ দেখলাম, ঠিক তখনই ওনাকে পাশে দেখতে পেলাম। আরে কি করছো? নড়াচড়া একদম করবে না, ডাক্তার মানা করেছে। করুক, আমার কিছু হয়ে গেলেও তো আপনার কিচ্ছু যায় আসে না। আমি মরে গেলেই হয়তো ভালো হতো, এই আমি নামক ঝঞ্ঝাটটা আপনার উপর থেকে নেমে যেত। মেয়েটা কোনো প্রশ্নের জবাব আমার কাছে নেই। আমার সব বান্ধবী যখন রিলেশন করতো তখন আমি ভাবতাম আমিও রিলেশন করব, কিন্তু সেটা বিয়ের পর, তাও আবার নিজের বরের সঙ্গে। কিন্তু সব কিছু তার সত্যি হয় না, সব স্বপ্নগুলো জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কথাগুলো বলতে না বলতে অজ্ঞান হয়ে গেলাম। কি হলো? এদিকে আসুন প্লিজ। দেখুন, আমি কিন্তু আগেই বলেছি পেশেন্ট যাতে কথা না বলে, কথা বললে তো মাথায় চাপ পড়বে। ওকে বাসা নিয়ে যেতে পারবো? হ্যাঁ, তবে পেশেন্ট যাতে জোরে কথা না বলে। আর হ্যাঁ, পুরো 1 মাস রেস্ট নিতে হবে। আচ্ছা। হাসপাতালে সব বিল পরিশোধ করে মেয়েটাকে বাসা নিয়ে আসলাম। বাসায় এসে মেয়েটাকে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। নিচে আসতেই, বাবা তোমরা সেজে গেছো, কোথায় যাচ্ছ? তোর খালা মারা গিয়েছে আজ সকালে, সেখানে যাচ্ছি। ভাইয়েরাও কি যাচ্ছে? হ্যাঁ। আমি কি বাসায় একলা থাকবো?
3টা দিনের ব্যাপার, যেভাবে হোক ম্যানেজ করে নিস আর বৌমার খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। এখন বাসায় একলা থাকতে হবে, প্রচুর ঘুম পাচ্ছে। না, এবার গিয়ে ঘুমাতে হবে। দরজা বন্ধ করে রুমে গিয়ে মেয়েটার পাশে শুয়ে পড়লাম। বিছানা শুতেই ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে কে মনে হচ্ছে হাত নাড়ছে। চোখ খুলতে দেখতে পেলাম মেয়েটা। আমাকে একটু উঠিয়ে দিন না, খুব খারাপ লাগছে। কি খারাপ লাগতেছে? আর তুমি উঠতে চাইতেছো? হুম। চুপচাপ শুয়ে থাকো, আমি নিচ থেকে খাবার নিয়ে আসতেছি। নিচ থেকে খাবার নিয়ে এসে মেয়েটাকে আস্তে করে উঠিয়ে বিছানায় বসিয়ে দিলাম। এবার হা করো, আমি খাইয়ে দিই, তাহলে দেখবা খারাপ লাগবে না। তারপর মেয়েটাকে খাইয়ে দিলাম। আর খাবো না। আচ্ছা, মা কোথায়? কেন? এমনি, মাকে বলতাম গোসল করিয়ে দিতে। বাবা, মা, ভাইয়া, ভাবি সবাই খালার বাসা গেছে, 3 দিন পরে আসবেন। তাহলে আমাকে গোসল কে করাই দিবে? সেটাই তো। কেন? আপনি আছেন তো। কি আমি? হুম। পারবো না। কেন? এমনি, তুমি ছেলে হলে আলাদা কথা ছিল, কিন্তু তুমি তো মেয়ে, আমার পক্ষে সম্ভব না। অসম্ভবকে আপনাকেই সম্ভব করতে হবে। কোন বিপদে পড়লাম রে বাবা! শেষমেশ মেয়েটার কথায় না পেরে রাজি হয়ে গেলাম। বিছানা থেকে তুলে বাথরুমে নিয়ে গিয়ে। বাথরুমের লাইটটা কেন বন্ধ করলেন? আমি কিছু দেখতে পাচ্ছি না তো। তার জন্যই তো বন্ধ করে দিলাম, যাতে আমি কিছু দেখতে না পাই। আপনি বড়ই অদ্ভুত তো। ভিতরে যেতেই, এই মেয়ে কি করতেছো? জামা খুলছো কেন? জামাটা না খুললে গোসল করব কিভাবে? আর হ্যাঁ, আমি জামাটা খুলতে পারছি না, একটু খুলে দিন তো। সব মেয়েগুলো কি এমন হয়? হয়তো বা। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? যতক্ষণ ইচ্ছা হয়। কথা ঘুরানোর চেষ্টা করবেন না, বলছি তাড়াতাড়ি গোসল করিয়ে দিন। এই মেয়েটা তো আমাকে ভয় পাচ্ছে না, তাই বাধ্য হয়ে গোসল করিয়ে দিলাম। এই জামাটা পরবো না, ওই যে হলুদ রঙের শাড়িটা আছে ওইটা পরিয়ে দিন। মেয়েটা এত খাটাচ্ছে, এভাবে চলতে থাকলে তো অল্প দিনেই মরে যাব। হলুদ রঙের শাড়িটা এনে পরিয়ে দিলাম। হয়েছে। এইখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার কোনো না কোনো কাজ করতে বলবে, তার আগে মানে মানে কেটে পড়ি। কই যাচ্ছেন? নিচে বলে চলে আসলাম। নিচে বসে সোফা আরাম করে টিভি দেখতে শুরু করলাম। আচ্ছা দেখি সনিম্যাক্সে কি হচ্ছে। ওয়াও, এই ছবিটা হচ্ছে। আজ তো শেষ পর্যন্ত দেখেই ছাড়বো। ঠিক তখন কারেন্টটা চলে গেল। এই কারেন্টটা যাওয়ার সময় পেল না। আজ দিয়ে 3বার এমন হলো। প্রথম দিন যখন এই ছবিটা দেখতেছিলাম, তখন বাবা জোর করে অফিসে পাঠিয়ে দিল। তারপর আবার 1 মাস পরে এই ছবিটা হচ্ছিল, তখন ঠিক এই জায়গায় এসে ডিশটা চলে গেল। আর আজকে গেল কারেন্টটা। দূর, ভালোই লাগে না, যাই গোসল করে নেই। উপরে এসে গোসল করে নিলাম। তারপর সেজে গুজে বের হচ্ছি, তখনই। কোথায় যাচ্ছেন না মানে? সেজে গুজে যাচ্ছেন তো, তাই বললাম আর কি। বিকেলের মধ্যে চলে আসবো। বিকেলের আগে আসা যায় না? আচ্ছা বাবা, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো বলে বেরিয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে অফিসে এসে একটা ফাইল কমপ্লিট করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর আকাশের অবস্থা খুব খারাপ। দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে রাত হয়ে গেল, উনি এখনো আসলো না। এদিকে আমার খুব ভয় করছে, তার উপর বিদ্যুৎটাও নেই, রুমটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর 1 মিনিটও লেট করা যাবে না। তাতে অফিস থেকে বের হয়ে বাসায় আসার সময় মনে পড়লো মেয়েটা আবার চিকেন ফ্রাই খেতে খুব ভালোবাসে। তাই মেয়েটার জন্য চিকেন ফ্রাই কিনে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অর্ধেক রাস্তা আসতেই কালো মেঘে পুরো আকাশটা ঢেকে গেছে। চারদিকে ঘুরঘুরে অন্ধকার হয়ে আসছে। বাইক স্পিডটা আরো জোরে বাড়িয়ে দিলাম। বিকেল থেকে উঠে যে ওনাকে একটা ফোন করব সেটাও পারছি না। কোনো মতে বিছানা থেকে নামতেই ধপ করে মাটিতে পড়ে গেলাম। বাসা আসতে কিছু পড়ে যাওয়ার শব্দ পেতেই পুরো লাইটটা অন করে উপরে দৌড়ে আসলাম। উপরে আসতেই মেয়েটা মাটিতে পড়ে গেল কিভাবে? তোমাকে কে নামতে বলেছিল? আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। তারপর কোলে করে আবার বিছানায় শুয়ে দিলাম। আসলে অফিসে একটা দরকারি ফাইল কমপ্লিট করতেছিলাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে নিজে বলতে পারি না। দাঁড়াও, মোমবাতি জ্বালিয়ে দিই। আল্লাহ, একটাই মোমবাতি রয়েছে। মোমবাতি জ্বালিয়ে কাপড়গুলো বদলে ফেললাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম। খুব খিদে পেয়েছে। ও বসো, আমি খাবার নিয়ে আসতেছি। প্যাকেট থেকে চিকেন ফ্রাইগুলো বের করে প্লেটে নিলাম, সাথে কিছু ভাত আর ডাল। দেখো, তোমার প্রিয় চিকেন ফ্রাই নিয়ে আসছি। আপনি জানলেন কিভাবে আমার চিকেন ফ্রাই পছন্দ? যাওয়ার সব ভাবি বলেছে। এবার হা করো। তারপর মেয়েটাকে খাইয়ে দিয়ে আমি খেয়ে নিলাম। নিচে এসে প্লেটগুলো ধুয়ে রেখে দিলাম। আজ মনে হয় প্রচুর বৃষ্টি হবে। জানালাগুলো লাগিয়ে দিতে হবে, না হলে বৃষ্টি পানি ঢুকবে। বিছানা থেকে নেমে জানালাগুলো লাগিয়ে দিলাম। উনি জানালাগুলো লাগিয়ে দিতে না দিতেই ঘরের মোমবাতিটা নিভে গেল। ফোনের লাইট অন করে বিছানা ঘুমিয়ে পড়লাম। একটা কথা বলবো, রাগ করবেন কি? না, বলো। আমি কি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি? কেন? এমনি, বলতে না বলতেই শক্ত করে জড়িয়ে ধরলাম। মেয়েটা পারেও বটে। দেখতে দেখতে মেয়েটা আগের মতো সুস্থ হয়ে গেছে, কিন্তু অসুস্থ হয়ে গেছে আমি। কেননা এই কয়েকদিনে আমি মেয়েটার প্রেমে পড়ে গিয়েছি। এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? এমনি। আচ্ছা, অনেকদিন ধরে ভাবছি একটা কথা, সেটা আজ বলেই ফেলি। আসলে আমি তোমাকে এটুকু উচ্চারণ করতে পেরেছিলাম, তখন ভাবি এসে বলল,
সাইদ আজ সকালে মায়া আর আকাশ মারা গিয়েছে। কি? সত্যি তো, বিশ্বাস না হলে গিয়ে দেখে আসো। একসঙ্গে দুইজন মারা গেল, কথাটা বিশ্বাস করতে কষ্ট হলেও আকাশের বাসায় গিয়ে দেখলাম মায়া আর আকাশের লাশটা সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। ঠিক তখন একটা ছোট্ট মেয়ে এসে কাগজের টুকরো দিয়ে বলল, মায়া আন্টি কাল রাতে আমাকে এই কাগজটা দিয়ে বলেছিল আমি যেন আপনাকে এই কাগজটা মায়া আন্টির মৃত্যুর পরে দিই। ও আচ্ছা, কাগজটা নিয়ে পকেটে ঢুকে নিলাম। তারপর মায়া আর আকাশকে মাটি দিয়ে বাসায় চলে আসলাম। মায়া মারা যাওয়ায় অনেকটা কষ্ট পেয়েছি। বাসায় এসে পকেট থেকে কাগজটা বের করতে যা দেখতে পেলাম তা দেখে কিছুক্ষণের জন্য পুরো পৃথিবীটাই থমকে ছিল। চিঠিতে লেখা ছিল এমনটা, প্রিয় সাইদ, আশা করছি মিথিলাকে নিয়ে ভালোই আছো। সত্যি কথা বলতে আমি তোকে অনেক ভালোবেসেছিলাম। জানি কথাটা বিশ্বাস হবে না, তবুও নির্লজ্জ মতো বলছি। হঠাৎ একদিন প্রচুর বমি হচ্ছিল। বাবা মা হাসপাতালে নিয়ে যেতেই ডাক্তার বলল ব্লাড ক্যান্সার হয়েছে। আমার হাতে গোনা 4টা মাস, বড় জোর বাঁচবো। তাই আমি চাইনি আমার সঙ্গে তোমার বিয়েটা হয়ে তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক। তাই আকাশকে বিয়ে করি, কারণ আকাশের ব্লাড ক্যান্সার, সেও 4 মাস বড় জোর বাঁচবে। তাই আমি তোমাকে কিছু না বলে বিয়েটা সেরে ফেলি। কিন্তু বিশ্বাস করো, তুমি যে আমার বিয়ে বাড়িতে আসবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। ভেবেছিলাম এই 4টা মাস আকাশকে ভালোবেসে তোমাকে ভুলে যাব, কিন্তু বিশ্বাস করো প্রত্যেক রাত আমাকে তোমার স্মৃতিগুলো ঘুমাতে দেয়নি। তারপর যখন তোমার মারুফের বিয়েতে মিথিলার সঙ্গে দেখলাম তখন নিজেকে খুব গর্বিত মনে হচ্ছিল। যাক, এবার শান্তিতে মরতে পারবো। যদি পারো তাহলে এই অভাগীকে ক্ষমা করে দিও। কিন্তু সত্যি কথা বলতে আমি কখন হারিয়ে ফেলতে চাইনি তোমায়। ইতে অভাগিনী মায়া একটাবার তো বলতে পারতো আমায়। এত বড় কথা লুকিয়ে রেখেছিল আর আমি তাকে ঘৃণা করেছি। এই যে এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলো। সে কখন থেকে দেখছি কাগজটা এত মনোযোগ সহকারে পড়ছেন। কি লেখা আছে এতে? অজানা কিছু, যেটা কল্পনাই করিনি। ও আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। কিভাবে শুরু করব বুঝতে পারছি না, তবুও বলছি, ভালোবাসবেন আমায়? ভালো তো অনেক আগে বেশি ফেলেছি, তবে ভয় হয় যে মায়ের মতো তোমাকে হারিয়ে ফেলি। যতদিন মৃত্যু আমাদের আলাদা না করে দেয় ততদিন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাকে আপনার কাছ থেকে আলাদা করে দিতে পারে। সত্যি? তবে একটা সত্যি আছে। কি সত্য? 1, রোজ আমাকে নিজের হাতে খাইয়ে দিতে হবে। 2, তারপর প্রত্যেক শুক্রবার আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আর 3, রাতের বেলা আমাকে কোলে নিয়ে ঘুমাতে হবে। যাক বাবা, ভাবছিলাম কি না কি বলবে, তবে এগুলো তো মানা যায়। অতীতকে ভুলে আমরা নতুন করে আমাদের লাইফটা সুন্দর করে গুছিয়ে নিতে পারি না? আমিও চাই অতীতকে ভুলে তোমার সাথে সারা জীবন বাঁচতে। এখন আমায় কোলে নিয়ে ছাদে চলুন। এই দুপুরবেলা? সূর্য দেখবো দুজনে মিলে। মানুষ তো রাতেবেলা চাঁদ দেখতে ছাদে যায়, আর তুমি দুপুরবেলা সূর্য দেখতে ছাদে যাবা? এটা কেমন আজব দেখাচ্ছে না? দেখাক, তাতে কার কি আসে যায়। কোলে নিন এখন। কি বলবো মেয়েটাকে, কিছু বলার নাই, তাই কোলে নিয়ে ছাদে গেলাম। আজ আমি লাইফে এতটা খুশি হয়েছি। আচ্ছা, কখনো আমায় ভুল বুঝে চলে যাবেন না তো? না, কোনোদিন না পাগলি। সূর্যকে সাক্ষী রেখে আজ থেকে আমাদের জীবনের নতুন অধ্যায়টা শুরু হলো, যেখানে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে না। রাতের বেলায় একটা কথা বলবো? বলো। আচ্ছা, আমাদেরকে একটা কিউট বেবি হবে না? হবে তো। কবে? যখন তুমি চাইবে। তার আগে তো কি? বিয়ের সময় তো বাসরাত হয়নি, আজকে হয়ে যাক। যা। হাতটা টেনে ধরে একদম উপরে নিয়ে আসলাম। কি করছেন? আদর করতেছি। এরপর কিছু বলার সুযোগ না দিয়ে দুজনের ঠোঁট এক করে দিলাম। দমটা বন্ধ হয়ে আসছিল। কোনো মতে নিজেকে সারিয়ে নিতে না নিতে উনি আবার 2 ঠোঁট ওনার ঠোঁটের সঙ্গে এক করে নিলেন। তারপর যা হলো সেটা বলবো না। দেখতে দেখতে 1 বছর পেরিয়ে গেল। আমাদের একটা কিউট গোলুমোলু মেয়ে হয়েছে, একদম ওর বাপের মতো দেখতে হয়েছে। আমার মেয়েটার বয়স যখন 4 বছর তখন ওর সঙ্গে রোজ রাতে লড়াই করতে হতো। ওনার বুকে নাকি মাথা রেখে ঘুমাবে, কিন্তু আমি সেটা মানবো না। তাই মা আর মেয়ের মাঝে রোজ ঝগড়া লেগেই থাকতো। মা মেয়ের চক্রে পড়ে আমি শেষ। দুজনে বাচ্চার মতো করতেছে, না জানে আরেকটা মেয়ে হলে কি করবে। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিবে। সাথে তো সাবস্ক্রাইব আছে।